Recording in progress. রাকিব, শুরু করো। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। রাকিব, সাউন্ড রিপিট আসতেছে। ভাই আমাকে আনমিউট করে দিচ্ছেন। হ্যাঁ, তুমি আনমিউটই আছো। তুমি তেলাওয়াত শুরু করো আর কি। ভাই আমাকে মিউট করে দিয়ে আসতে হবে। ভাই আমাকে মিউট করে দিয়ে হচ্ছে মানে অ্যাডমিন থেকে। আমি তোমার কথা শুনতে পাচ্ছি তো। জি, শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. মিউট হয়ে যাচ্ছ কেন? আমি বুঝতেছি না। তোমার ফোনে কি সমস্যা? ভাই আমি আনমিউট করলে পরে বলতেছে যে অ্যাডমিন তোমাকে মিউট করে দিছে, এমন দেখায় ভাই। আচ্ছা, এখন ঠিক আছে সাউন্ড? এখন আনমিউট করে যে অ্যাডমিন মনে হয় সবাইকে অল মিউট করতে গিয়ে ঝামেলাটা হয়। আমি তো এখন আসলে করো, এখন তেলাওয়াত করো। হ্যাঁ এখন, হ্যাঁ এখন তেলাওয়াত করো। তুমি বারবার মিউট হয়ে যাচ্ছ কেন? ভাই মুস্তাফা, হ্যাঁ তাহলে মুস্তাফা আফিফ তেলাওয়াত করো। মুস্তাফা আফিফ শুনতে পাচ্ছ? জি ভাই, আমার সাউন্ড ক্লিয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার আছে, দাও তুমি তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته
وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم সাদাকাল্লাহুল আযীম। শুকরিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি মুস্তাফা আফিফকে। আমরা আমাদের মূল সেশনের দিকে চলে যাব। আজকে যারা আমাদের সাথে ওয়েবিনারে যুক্ত হয়েছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের ডিরেক্টর জেনারেল, আমাদের সকলেরও হচ্ছে শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ স্যারকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে, ওয়েবিনার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে স্যার আমাদেরকে হচ্ছে উনার ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আমরা সকলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা সাধারণত সবাই পড়াশোনা করে থাকি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা কি বিষয়ে পড়াশোনা করব বা আসলে কোন পড়াশোনা করলে আমরা হচ্ছে নৈতিক হতে পারবো বা আসলে নৈতিক পড়াশোনাটা কি? তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো এই পড়াশোনাগুলো হচ্ছে আমাদের জীবনাংশ আমরা হচ্ছে করতে পারি না বা স্কুলে সাহেব আমরা শিখতে পারি না, বিশ্ববিদ্যালয়ে সেভাবে শেখানো হয় না। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবেন যে কিভাবে হচ্ছে পড়াশোনা করলে আমরা নৈতিক হতে পারবো বা নৈতিক পড়াশোনার ভিত্তি কি হতে পারে বা মূলত নৈতিক পড়াশোনা কাকে বলা হয়? এই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন বিআইআইটির সম্মানিত হচ্ছে ডিরেক্টর জেনারেল ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ স্যারকে আজকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে না? জি, জি, জি স্যার। আমি শুরুর আগে একটু জানি যে তোমাদের এখানে সরি আমাদের বোধহয় ছাত্রদের বাইরে হয়তো কিছু গেস্ট আছে, আমাদের বিএ কিছু জানছে, মুরব্বীরা যারা আছেন তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমাদের যারা ছাত্ররা আছে মূলত তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, এখানে আমার একটা প্রেজেন্টেশন আগের আছে পিপিটি, আমি এটা একটু দেখাচ্ছি। এখানে বিষয়টা সামনে রেখে আমি কথা বলবো। পরে তোমাদের মধ্যে মেইনলি আমি ইন্টারাকশনের স্কোপ তৈরি করার দেওয়ার জন্য এখানে তোমাদের কাছে একটা পিপিটি পাঠানো হয়েছে জামিল, তো আমিও এখানে আমার মনে এটা আলোচনা নিয়ে আসতেছি। জি, জি স্যার। এটাকে সামনে রেখে কিছু আলোচনা আমি সূত্রপাত করব, পরে তোমরা আরো কোশ্চেন আনসারের মধ্য দিয়ে মানে এটা যাতে ইন্টারেক্টিভ সেশন হয় এটা আমি আশা করব। চিন্তার খোরাকের জন্য জাস্ট এটা দিচ্ছি আর কি। হ্যাঁ, জি, আমার জি স্যার। আগের তৈরি একটা স্লাইড, জি, এখন আমার হাতে তো সময় নেই যে কারণে আমি আগেরটাই নিয়ে আসতেছি। এটা জি, প্রায় 3-4 বছর আগে হইলেও বেশ রিলিভেন্সি আছে এটা নিয়ে। তো এটার মধ্যে কিছু বিষয় আমি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো জি স্যার। আমাকে কি পোস্ট করা হয়েছে বলতে না? জি, জি স্যার, আমি আপনাকে co-host করে দিয়েছি। তাহলে আমি শেয়ার করতেছি। জি, আমি করবো, হ্যাঁ? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি, তো এটা বোধহয় বড় করা যাচ্ছে। ঠিক আছে এখন নাকি? জি, জি স্যার। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের আলোচনার বিষয়, তোমরা যে টপিকটা দিছো একটু আমাকে আগে যেভাবে আছে আমি নিয়ে আসতেছি, সেটা হলো
এডুকেশন অ্যান্ড মোরালিটি থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমাদের টপিকটা প্রায় কাছাকাছি। হ্যাঁ, এডুকেশন অ্যান্ড দ্য ফাউন্ডেশন অফ এথিক্স অ্যান্ড মোরালিটি, প্রিন্সিপালস, প্র্যাকটিসেস অ্যান্ড কন্টেম্পোরারি রিলিভেন্স। ওকে, এটা আমি এখানে কভার করবো ইনশাআল্লাহ। দেখা যায়? জি স্যার, দেখা যায়। জি ওকে, এখানে ইন্ট্রোডাকশনে জাস্ট কিছু পয়েন্ট আছে যেটা হয়তো বা এজ ইউজুয়ালি আমি বলছি, এগুলি যা বলতে হয় আমি এটা আনতে চাই না। মেনলি আমি যে জিনিসটা বলছি যে বাংলাদেশে আমরা 1971-এ যদিও এই যে সেপারেশনের মধ্য দিয়ে মুসলিম কান্ট্রি হিসেবে এখানে আসছে, এখানে মেজরিটি মুসলিম কান্ট্রি এটা। এখানে প্রায় দুইটা মেইন স্ট্রিম পাবলিক এডুকেশন আছে, যেটাকে বলি জেনারেল এডুকেশন এবং আলিয়া মাদ্রাসা। এর বাইরেও এখানে ইংলিশ মিডিয়াম স্কুল এবং কমি মাদ্রাসা আছে। আর এর বাইরেও এখানে অনেকগুলি নন ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন আছে, যেগুলি রান বাই জিওস এন্ড এনজিওস অফ দ্য কান্ট্রি। এই যে বিভিন্ন স্ট্রিম গুলি আছে, এই বিভিন্ন স্ট্রিম গুলির কারণে কি হচ্ছে, the graduates of those systems have been divided into different sections. Different sections, just like liberal, religious and secular. এই ধরনের ডিফারেন্ট সেকশন গুলো আসছে কারণ আমাদের এডুকেশন সিস্টেমের কারণে। মানে এখানে মানে দুটো মেইন স্ট্রিম, এরপর আবার সাবস্ট্রিম, এরপর আবার নন ফর্মাল এবং ইনফর্মাল অনেকগুলি এডুকেশন স্ট্রিমের কারণে আমরা বাই বর্ন এভাবেই আমাদের গ্রাজুয়েটরা বিভিন্ন সেকশনে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এবং এই সেকশনগুলি এখন যেভাবে পরিচিত, কেউ লিবারেল বলে, রিলিজিয়াস বলে, অর সেকুলার বলে। এটা হলো ইন্ট্রোডাকশনের প্রথম পয়েন্ট। এরপর আমি যেটা বলছি সেটা হলো যে ডিউ টু দ্য কান্ট্রিজ ডমিনেন্ট সেকুলার ক্যারেক্টার, এখানে শুরুতে কি সেটা 71-এর কথা বলি, ইভেন এখন যে আমাদের মানে 5th আগস্টের পরে যে বিপ্লবটা হয়েছে বা জুলাই আগস্টের যেটা হয়েছে, এটার পর আমার মানে দৃষ্টিতে এখনো ডিউ টু দ্য ডমিনেন্ট সেকুলার ক্যারেক্টার এটা ডমিনেন্ট করছে। এবং এটার কারণে পিপল ডো নট আন্ডারস্ট্যান্ড এন্ড প্র্যাকটিস ইসলাম এজ এ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ। অর্থাৎ তারা ইসলামটাকে মানে একদম একটা কমপ্লিট লাইফ হিসেবে, মানে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে বা সার্বিক জীবন বিধান হিসেবে কেউ ভাবে না। বাংলাদেশের অধিকাংশ মানুষের চিন্তা করে না, জাস্ট এটাকে এখনো রিচুয়ালস হিসেবে অথবা একটা জাস্ট একটা রিলিজিয়ন হিসেবে কল্পনা করে। বাট কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ হিসেবে এখনো মানে ভাবনাটা খুব কম মানুষের মধ্যে আছে। সেটা স্টুডেন্ট তো বটেই, অন্যান্য মানুষের মধ্যে এটা আছে। এই যে রেজাল্ট কি হচ্ছে, যেহেতু এটা কম্প্রিহেন্সিভ লাইফ মনে করছে না, জাস্ট মনে করছে মানে ইসলাম হলো একটা ধর্ম বা ইসলাম হলো একটা রিচুয়ালস পার্ট, জাস্ট ইবাদা বিষয়, নট এজ কিছু পার্ট আছে ইবাদা আর মুআমালাতের বিষয় তারা হয়তো মাথায় রাখে না, শুধু ইবাদা হিসেবে এটাকে গণ্য করে। আর দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, countries losing many of the traditional norms বা local customs and ethical values, and is plagued with materialism, violence, intolerance, corruptions and other moral degradation, যেগুলি এখন হচ্ছে আর কি সকল জায়গায়। এই যে আমাদের নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন আছে, এরকম আমরা যদি আমাদের স্টুডেন্ট লাইফ দেখি, আমাদের প্র্যাকটিসিং লাইফ দেখি, যে সোসাইটিতে আমরা থাকি এখানে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে মোরাল ডিগ্রেডেশনটা ব্যাপক হারে লক্ষ্য করা যায়। কারণ বিকজ তারা নামাজের সময় নামাজ পড়তেছে, কিন্তু মানে প্র্যাকটিসিং লাইফে এটা দরকার মনে করছে না। অর্থাৎ দে ডু নট আন্ডারস্ট্যান্ড এন্ড প্র্যাকটিস ইসলাম এজ এ কম্প্রিহেন্সিভ ওয়ে অফ লাইফ। তাহলে এটা সমাধানটা কি? সমাধানটা মানে হলো এটার জন্য দেয়ারফর যেটি জিনিসটা দরকার সেটা হলো a well balanced and integrated personality is needed. যদি মানুষগুলো ইন্টিগ্রেটেড হতো, ইন্টিগ্রেটেড দ্যাট মিনস ইন টার্মস অফ এই যে এডুকেশনের যে সংজ্ঞাটা আমরা ওয়েল নোন একটা সংজ্ঞা তোমরা সবাই জানো, সেটা হলো কি বলছে যে education is the comprehensive development of body, mind and soul. অর্থাৎ দেহ, মন ও আত্মা, এই তিনটার যদি কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট হয় তাইলে এটা হলো এডুকেশন। এবং এই তিনটা যদি হয় তাইলে সে
এই ট্রু এডুকেশনটা পাবে এবং এই এডুকেশনের মধ্যে তার যে আউটকামটা হবে সেটা হবে ইন্টিগ্রেটেড পার্সোনালিটি, অর্থাৎ তার ব্যক্তিত্বটা বিকাশ হবে একটা সমন্বিত ব্যক্তি হিসেবে, অর্থাৎ তার মধ্যে সবটাই থাকবে, ইন্টিগ্রেট করবে। কি ইন্টিগ্রেট করবে? মানে বডিলিও তাদের মানে ডেভেলপ করবে, মানে মাইন্ডের দিক দিয়ে ইন্টেলেকচুয়াল ডেভেলপ করবে এবং সোলের দিক দিয়ে সে ডেভেলপ করবে। তখন সে একজন ইন্টিগ্রেটেড ওয়ান হবে। আদারওয়াইজ শুধু একটা সাইড হয়তো ইন্টেলেকচুয়ালি হবে অথবা বডিলি হবে, কিন্তু সোলের দিক দিয়ে হবে না। বা সোলের দিক দিয়ে হলো বডি ইন্টেলেকচুয়াল হবে। তিনটা প্যারালালি আপনার ব্যালেন্স গ্রোথ অফ আন্ডারস্ট্যান্ড, মানে ব্যালেন্স গ্রোথ লাগবে। তিনটার একেবারে মানে একই স্ট্যাটাসে তাদের ডেভেলপমেন্ট হইতে হবে, কোনটা কম কোনটা বেশি হলে হবে না, তিনটা। এই জিনিসটা বলছেন, এটা সম্ভব যদি আমাদের আমরা এডুকেশনাল রিফর্মটা আনতে পারি, তাইলে এটা সম্ভব। তো এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন কথা। তাহলে এখানে আমি এডুকেশন সম্বন্ধে একটা ধারণা, যদিও তোমরা সবাই জানো, আমাদের এখানে হয়তো বা কিছু সিনিয়র প্রফেশনালস থাকতে পারে, সবাই জানেন আপনারা, বা এই বিষয়টা মেইনলি আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে আমি তোমাদেরকে অ্যাড্রেস করছি যে তুমি বইলা, যাতে ইন্টারেক্টিভ হয়। তো আমাদের যে জিনিসটা বলছিলাম যে কনসেপ্টের ব্যাপারে কি আসলে, যে সবাই কমন কথা আমরা জানি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, এডুকেশন ইজ ডাইনামিক প্রসেস। খেয়াল করবো প্রতিটা ওয়ার্ড, যে সেকেন্ড প্যারাতে বলছি আমরা, এটা তো পরিচিত ওয়ার্ড যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, জাতির মেরুদণ্ড। তো জাতির মেরুদণ্ডটা কিভাবে? পরের সংজ্ঞাতে বলছে যে এডুকেশন ইজ এ ডাইনামিক প্রসেস, এটা একটা প্রসেস দ্যাট ট্রান্সফারিং এ ম্যান ইনটু হিউম্যান, সোশ্যাল, মোরাল এন্ড স্পিরিচুয়াল বিং। এই যে ট্রান্সফারিং এ ম্যান ইনটু হিউম্যান, এটা হলো গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা, যে ট্রান্সফারিং। এডুকেশন হবে এমন একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে ব্যক্তিটা ট্রান্সফার হবে কিভাবে ম্যান থেকে, সে ম্যান আছে, ম্যান মানে এটা ফিজিক্যাল বিং মিন করা হয়েছে, এটা ম্যান হবে, কিন্তু তখন সে কি হয়ে যাবে? হিউম্যান হবে, সোশ্যাল হবে, মোরাল হবে এবং স্পিরিচুয়াল বিং হবে। যদি ওই ম্যান থেকে তার হিউম্যান বিং হইতে পারে, ম্যান থেকে স্পিরিচুয়াল বিং হইতে পারে, এবং ম্যান থেকে সোশ্যাল আর মোরাল বিং হইতে পারে, তাইলে হবে এডুকেশন। এবং এই প্রসেসটার মধ্য দিয়ে, ওই পুরো প্রসেসটার মধ্য দিয়ে একজন লোক এটা হবে, এটি হলো এক্সপেক্টেড। এটা হলো এডুকেশনের মানে ওয়েল নোন সংজ্ঞা। এরপরে এখানে দুটো বিষয় আমি এখানে নিয়ে আসতেছি, যে ওয়েস্টার্ন কনসেপ্ট এডুকেশনটা কি, যাতে এটা আরো ক্লিয়ার। আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, কারণ আলোচনার সুবিধা এটা বুঝতে হবে যে আমাদের ফ্যাক্টটা কি। ওয়েস্টার্ন ফিলোসফার কি বলছেন? তারা বলছে যে এখানে যে ওয়েস্টার্ন ফিলোসফার্স ক্লেম দ্যাট, তাদের লিবারেল এডুকেশনকে বলতে বলছে যে লিবারেল এডুকেশন প্লেজ এ ভাইটাল রোল টু প্রিপেয়ার এ গুড সিটিজেন। তারা গুড সিটিজেন তৈরি করবে, মানে ভালো নাগরিক তৈরি করবে, by unlocking his or her immense potentials that enable individuals to develop their skills and abilities and become capable of leading satisfying and worthwhile lives. অর্থাৎ তারা ভিতরে যে পটেনশিয়ালিটি আছে, এখানে মূল বক্তব্য হলো যে প্রত্যেকটা লোকের মধ্যে পটেনশিয়ালিটি আছে, সে পটেনশিয়ালিটিকে যখন আনলক করবে, এবং এই আনলক হইলে সে একজন গুড সিটিজেন হইতে পারবে। আর গুড সিটিজেন হওয়াটাই হলো সে ওয়েস্টার্ন এডুকেশনের বা লিবারেল এডুকেশনের মেইন আইডিয়া। ওকে, এটা আমাদের মাথায় থাকলো। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে ইসলামিক কনসেপ্ট, ইসলামিক ফিলোসফাররা কি বলছেন? ইসলামিক ফিলোসফাররা বলছেন যে এডুকেশন ইসলাম, তারা বলছে যে ইসলামের দৃষ্টিতে এডুকেশন ইজ নট মেয়ারলি দ্য ট্রান্সমিশন অফ নলেজ, শুধুমাত্র ট্রান্সফারিং ও ট্রান্সমিশন অফ নলেজ নয়, বাট ইট এসেনশিয়ালি টু ম্যাক্সিমাইজ দ্য হিউম্যান পটেনশিয়ালস ইন অ্যান ইসলামিক ম্যানার এন্ড মোরালস। এটা হলো এডিশনাল পয়েন্ট, যে তারা কিন্তু ইগনোর করে না ওয়েস্টার্ন যে আইডিয়াটা বলছে যে ট্রান্সফারিং ম্যান, মানে তাদের যে পটেনশিয়ালটা বা গুড সিটিজেনটা, এটাকে তারা অ্যাকনলেজ করছে, কিন্তু বলছে যে নট মেয়ারলি দ্য ট্রান্সমিশন অফ নলেজ, বাট ইজ এসেনশিয়ালি টু ম্যাক্সিমাইজ হিউম্যান পটেনশিয়াল। হিউম্যান পটেনশিয়ালটাকে এমন ভাবে করতে হবে ইন এন ইসলামিক ম্যানার্স এন্ড মোরালস। ইসলামিক ম্যানার্স এন্ড মোরালের মধ্যে যাই, তাইলে সে পটেনশিয়ালটা সোসাইটির কাজে লাগবে। আর যদি ইসলামিক ম্যানের মধ্যে না যায়, তাহলে এটা সোসাইটির কোনো কাজে লাগবে না। সে হইতে পারে তার পটেনশিয়ালি ডেভেলপ করবে, ক্যাপাবিলিটিস বাড়বে, বাট এটা সোসাইটির জন্য হার্মফুল হতে পারে, সোসাইটির জন্য এটা মানে কল্যাণ নাও বয়ে আনতে পারে। এটা হলো ইসলামিক এডুকেশন আর্গুমেন্ট। ওকে, আর আরো ডিটেল আছে অনেকের, আমি আর এগুলিতে গেলাম না। সক্রেটিস, এগুলি আছে সব জায়গাতে, যেমন ব্রিটেনে তারা ডিফাইন করছে এডুকেশন এজ এ ট্রান্সমিশন অফ দ্য ভ্যালুস এন্ড অ্যাকুমুলেটেড নলেজ অফ এ সোসাইটি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে এখানে কিন্তু নলেজকে শুধু ট্রান্সমিশনের কথা বলছে না, বলছে যে ভ্যালুসটাকে ট্রান্সমিট করো এবং এটা সোসাইটির সাথে এই নলেজটাকে অ্যাকুমুলেট। এই জিনিসটা হলো একানকার একটা
মানে ইউনিক দিক যেটা ওই অ্যানসারে বলছে। সক্রেটিসের কথা আসছেই, আমি এবার আমি কোরআনিক পয়েন্ট অফ ভিউ সক্রেটিসের কথা আমি আনলাম না, এখনো আসছে, তোমরা পরে পাই নেবে, আমি ডিটেলে গেলাম। এটা বলছে education is the bringing out of the ideas of universal validity which are let in the mind of every man, মানে তাদের মন, মানে এটা ইন্টেলেকচুয়ালিটিকে রেফার করছে। বাট আমি মনে করি ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা অনেকটা ভালো জিনিস বলছে, ট্রান্সমিশন অফ ভ্যালুস এবং নলেজটা সোসাইটির সাথে অ্যাকোমোডেট করে। যে নলেজটা সোসাইটির জন্য কল্যাণকর না, এটা কিন্তু এডুকেশন হতে পারে না। এটা হলো তাদের বক্তব্য। ওকে, এবার ইসলাম কি বলছে? ইসলামে এখানে দেখো আমি 3টা ওয়ার্ড ইউজ করছি মূলত, আমি না মানে কোরআনিক ভাষায় যতগুলো ওয়ার্ড আসছে মূলত মেইনলি 3টা ওয়ার্ডে এডুকেশনটাকে তারা ডিফাইন করছে। প্রথম হলো তারবিয়া। তারবিয়া মানে গ্রহণ, নার্চারিং আর কি। ওই যে বাচ্চাদের শিশুকালটা যেটা বলছে, বাচ্চাদেরকে যেভাবে নার্সারিং করে, শুধু শিশুকাল না, পরেও হয়তোবা মানে গুরুরা যেভাবে শিষ্যদেরকে নার্চার করে, গুরু শিষ্য যে নার্সারিংটা হয়, যে বিভিন্ন স্কুল অফ থট তারা যেভাবে নার্সারিং করে, হ্যাঁ, স্কুল অফ থট যেগুলি হয় এগুলিতে মানে তাদের যে গুরুরা যেভাবে নার্সার করে, বা বাচ্চাকালে মা বাবারা যেভাবে শিশুদের নার্চার করে, এটাকে মিন করেছে তারবিয়া, মানে তাকে নার্চারিং। হ্যাঁ, এই যে এখানে বলছে যে ethical and spiritual nurturing in developing the individual's potentials and guidance of the child to state of them, এটা হলো গুরুত্ব। তাহলে কি দাঁড়ালো এখানে? এটা বলছে ethical and spiritual nurturing, হ্যাঁ, ethical and spiritual nurturing, এটা হলো একেবারে বিষয়। ethical এবং spiritual nurturing এটা করা, মানে যেভাবে গ্রোন আপ করা, বড় হওয়া, দেখে দেখে শেখা, মানে তাদের পরিবেশটা দেখে শেখা যেটা হয় আর কি, তাদের বন্ধু বান্ধব দেখে শেখা, ঘরের পরিবেশ দেখে শেখা, হ্যাঁ, বা তারা এক কোম্পানি যারা দিচ্ছে তাদেরকে দেখে যে শেখা, এটা হলো তারবিয়া। এভাবে নার্চারিংটা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে মানে এখানে, এটা হলো তাদিব। করে এক বলে দেখি। হ্যাঁ, এটা হলো তাদিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এডুকেশন একটা গুরুত্বপূর্ণ। তাদিব মানে আদব থেকে আসছে, আদব। আদব মানে আকলাক, আকলাক মানে যে গুড ম্যানার্স বা মোরালস। তো এডুকেশন মানে হলো যে আদব থাকতে হবে, গুড আকলাক তৈরি হবে, মানে ভ্যালুস তৈরি হবে, তার বিহেভিয়ার চেঞ্জ হবে, তার গুড সোশ্যাল বিহেভিয়ার থাকবে। এই জিনিসগুলো যদি থাকে তাইলে এটা হলো মানে এখানে এডুকেশনটা বলছে, এটা হলো তালিম। তো আরেকটা হলো তালিম। তালিম মানে এই যে ফর্মাল এডুকেশন, যেটা আমরা তোমার স্কুলে কলেজে বা আমরা ইউনিভার্সিটিতে যেটা পড়ছো বা পড়াচ্ছি, এগুলো হলো মূলত তালিম, ট্রেনিং বা প্রশিক্ষণ বা ক্লাসরুম, যেটা মানে আমরা যেটা নিচ্ছি ফর্মাল এডুকেশনটাকে তালিম বলে। তাহলে এখানে কিন্তু 3টা জিনিস আসলে, একটা হলো ফর্মাল যেটা তালিম, আর একটা হলো ইনফর্মাল যেটা তারবিয়া। এটা হলো মানে জানার উপায়। আর সবচেয়ে বড় কথা হলো শুধু জানার মধ্যে না, এডুকেশন একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো তাদিব, মানে আকলাক আমলটা কি করা, অর্থাৎ সে শিখবে যেমন, একই সাথে তার এখানে কি ডেভেলপমেন্ট হচ্ছে, ভ্যালুসটা কতটুকু কিভাবে হচ্ছে, এটার একটা বাস্তব নিদর্শন এটা দেখাবে। এটাই হলো এডুকেশন। তাহলে এডুকেশনের কনসেপ্টটা কিন্তু শুধু তারবিয়া আর তালিমের মধ্যে নয়, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো তাদিব, যেটা আমরা অনেক সময় ইগনোর করি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 3টা পার্ট মিলে কিন্তু এডুকেশন। ওকে, তাহলে ফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, আর একটা যেটা বললাম আকলাকের বিষয়টা ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, যে মোরালিটির সাথে কিভাবে রিলেটেড। আমি এই জন্যই কথাগুলি এখানে নিয়ে আসলাম। ওকে, জি, এরপর নেক্সট এরপরে ওকে, এবার হলো গোলস অফ এডুকেশন। হ্যাঁ, গোলস এন্ড এইমস, এডুকেশনের এইমসটা কি, এই ব্যাপারে আমি শুধু এখানে কোট করব মানে ফাইনাল ওয়ানটা। তোমরা হয়তো জেনে থাকবা, আমি মনে আগে বিভিন্ন সময় বলছি, 1977-এ ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অন মুসলিম এডুকেশন, যেটা মক্কায় হয়েছে আর কি। এই কথাটা আমি কেন বলতেছি, এই কনফারেন্সের মূল টার্গেটই ছিল কনসেপ্টস এন্ড থিওরিজ অফ এডুকেশন, এই কনফারেন্সটা। এবং সেখানে আরেকটা ইউনিক দিক হলো, এই কনফারেন্সটা হয়েছে যখন মানে প্রায় আমাদের যখন মিডিয়েবল পিরিয়ডের পরে, যেখানে স্ট্যাগনেশন অফ থট ছিল, অর্থাৎ জ্ঞান এবং চিন্তার ক্ষেত্রে একটা ধন্যতা ছিল। আমাদের লোকেরা এই যে ম্যাটেরিয়ালিজমের ভিক্টিম হয়েছে, কারণ গোল্ড, তোমরা জানো যে মিডল এজ পিরিয়ডটা একটা গোল্ডেন এজ ছিল ফর দ্য মুসলিমস, এবং মিডিয়েবল পিরিয়ডটা গোল্ডেন এজ ছিল ফর দ্য মুসলিমস। অন দ্য আদার হ্যান্ড, সে মিডিয়েবল পিরিয়ড দ্য ডার্ক ওয়াজ ফর দ্য ইউরোপিয়ানস ছিল। এটা তোমরা সবাই জানো, মানে হয়তোবা না জানলে আরো হবে, যে এই যে তাদের ইনভেনশন সব দিক থেকে ছিল। কিন্তু এটা পরে পিছিয়ে গেল কোত্থেকে, সেই 1400 বা 1500 থেকে 1800 পর্যন্ত, এই সময়টাতে বলা যায় মেজর কোনো ডেভেলপমেন্ট, অর্থাৎ
নলেজ কালচারটা একেবারে মুসলমান হারায় গেছে। তাদের স্ট্যাগনেশনটা ছিল থটের মধ্যে, নলেজ কালচারটা তারা একবারে বন্ধ করে দিল। কি কারণে? তারা মনে করছে তারা তো টপ লেভেলে আছে, মানে শীর্ষে চলে গেছে। তখন খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়ে গেল, যে সময়টাতে ওয়েস্টার্নরা তারা কিন্তু আগায় গেল। আর এই সময়টার মধ্যে তারা মুসলমানরা পিছিয়ে গেল। কি কারণে? এই যে তাদের ম্যাটেরিয়ালিস্টিক ট্রেন্ডের কারণে। আর ওরা তখন আমাদের গুলিকে নিয়ে তারা তাদের লাইনে আগায়। এই সময়টার পরে 19th সেঞ্চুরি একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল। সে 19th সেঞ্চুরি ফার্স্ট অ্যাটেম্প হলো ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অন মুসলিম এডুকেশন, যেটা 1977 হয়েছে এবং এটা মক্কাতে হয়েছে। এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ আরো বিষয়টা হলো, এটা কনফারেন্স অর্ডিনারি কোন কনফারেন্স, এই কনফারেন্সটা হচ্ছে সকল মুসলিম স্টেটের উদ্যোগে, অর্থাৎ স্টেক হোল্ডার ছিল গভর্নমেন্ট। তখনকার দেন ইচ এন্ড এভরি মুসলিম স্টেটস এটার পার্ট ছিল, মানে আয়োজক ছিল। এবং ওই সময়কার সকল মুসলিম স্কলাররা ওয়ার্ল্ডে যারা ছিল তারা এটার পার্ট ছিল। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কম্বিনেশন ছিল উলেমা এবং উমেরা, অর্থাৎ শাসক এবং জ্ঞানী বা আলেম, তাদের একটা সমন্বয়ের মধ্য দিয়ে এটাই মানে বলতে পারো মেডিভেল পিরিয়ডের পরে সবচেয়ে বড় অ্যাটেম্প ছিল ওয়ার্ল্ডের মধ্যে। এবং এটা ছিল একটা টার্নিং পয়েন্ট ফর দ্য মুসলিমস, যেটা মাঝখানে যে স্ট্যাগনেশন থটটা পড়ে আর কি। তো ওইখানের একটা রিজুয়েশন, এই যে যেটা কোট করেছে আমাদের এই যে নাকিব আল আক্তাস কোট করেছে, ওইটা তাদের রেজুলেশনটা, এটা কিন্তু আমি কোট করছি বই থেকে নিয়ে, বই এটা আছে। রেজুলেশনটা হলো যে তারা কিভাবে ডিফাইন করছে, অনেক চিন্তার পরে এটা আমি আমার তোমার কারো ব্যক্তিগত মত আর এখানে আনলাম না, মানে যেটা সম্মিলিত মত উম্মার সংজ্ঞা হলো এটা। কি সংজ্ঞা? যে এডুকেশন শুড এইম, না সংজ্ঞা না সরি, লক্ষ্যটা কি হওয়া উচিত? এডুকেশন শুড এইম এট দ্য ব্যালেন্স গ্রোথ অফ টোটাল পার্সোনালিটি অফ ম্যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে কি হইতে হবে? ব্যালেন্স গ্রোথ হতে হবে। এই যে কোনো ইমব্যালেন্স না। ইমব্যালেন্স মানে আমি যেটা বলছি যে বডিলি আগায় গেল, অথবা ইন্টেলেকচুয়ালি আগায় গেল, আবার সোলের দিক দিয়ে পেছায় গেল, আবার কোনটা আছে সোলের দিক দিয়ে খুব আগায় গেল, ইন্টেলেকচুয়ালি পেছায় গেল, এটা হইলে হবে। এই জন্য বলছে ব্যালেন্স গ্রোথ অফ টোটাল পার্সোনালিটি। আবার টোটাল পার্সোনালিটি বলছে ওইটাই, এই জন্য বলছিলাম দেহ মন আত্মা, হ্যাঁ, যেটা এই তিনটার যে মানে এটা বলছে টোটাল পার্সোনালিটি তিনটার থাকতে হবে অফ ম্যান। এইটা যদি হয় এটা হইতে হবে এভাবে, থ্রো কিভাবে? দ্য ট্রেনিং অফ ম্যান স্পিরিট, ইন্টেলেক্ট, রেশনাল সেলফ, ফিলিংস এন্ড বুডলি সেন্স। এই যে আরো ব্যাখ্যা করে বলছে, যেটা আমি বলতে চাইছিলাম যে ম্যান স্পিরিট, স্পিরিট মানে মানে এই যে স্পিরিচুয়াল বা আত্মিক যে ব্যাপারটা, সোলের যে খোরাকটা, এই সোলের খোরাকটা থাকতে হবে, সোলের খোরাক থাকতে হবে, ম্যান স্পিরিটস থাকতে হবে, মানে তার ইন্টেলেকচুয়ালি থাকতে হবে, যেটা বুদ্ধিভিত্তিক থাকতে হবে, রেশনাল অবশ্যই তার মানে যুক্তি নির্ভরতা যেটা থাকতে হবে, ফিলিংসে থাকতে হবে, অনুভূতি তো তার মধ্যে থাকতে হবে, যেটা অনুভূতি মানে তৈরি করে না এটা হবে, আবার বডিলি সেন্সও থাকতে হবে। এই সবটা মিলে যেটা হবে এটা কি বলছে টোটাল পার্সোনালিটি। এবং এই সবটার মধ্যে আবার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স গ্রোথ হইতে হবে, কোনোটাকে আন্ডারমিন করা যাবে না, কোনোটাকে কম গুরুত্ব দেওয়া যাবে না। এই জন্যই আল গাজালি, তোমরা হয়তো জানো, জেনে থাকবা, হাজার হাজার পৃষ্ঠা শুধু লিখছেন এই নলেজকে ক্লাসিফাই করতে এবং ডিফাইন করতে, যে নলেজ ক্লাসিফিকেশনটা কি হবে, স্ট্যাটাস কি হবে, কোন লেভেলে কোন নলেজ দরকার, কোন জিনিসের মধ্যে কোন মানে কোনটা স্ট্যাটাসটা বোঝানোর জন্য এবং ক্লাসিফিকেশন বোঝানোর জন্য, স্ট্যাটাস অফ নলেজ, সোর্সেস অফ নলেজ এন্ড ক্লাসিফিকেশন অফ নলেজ। এটা করার জন্য উনি হাজার হাজার পৃষ্ঠা, তোমরা হয়তো জেনে থাকবা, এটা লেখা হয়েছে। এবং এখনো আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্সে এই স্ট্যাটাসটাই কিন্তু করে দিছে, যে নলেজের ক্লাসিফিকেশনটা কি হবে এবং এটা স্ট্যাটাসটা কোন হবে। স্ট্যাটাস মানে কোন নলেজ কোন লেভেলে হইতে হবে, হ্যাঁ, মানে কোন লেভেলে আসতে হবে, কিভাবে আসবে, এগুলি একদম ডিটেইল চক আউট করা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্সে কিন্তু করে দিছে। আমরা হয়তো এটা অনেকে চায় না, যাই হোক এটা হলো বিষয়। এরপরে যেটা বলছে যে ট্রেনিং imparted to a Muslim must be such that faith is infused into the whole of his personality। মানে ফেথটা হলো ইনফিউজড, বিশ্বাসটা থাকতে হবে। বিশ্বাস কথাটা এই কারণে বলছে, এখানে মুসলিম নন মুসলিম সবাইকে কভার করছে, কারণ যদিও মুসলিম স্টেট তো নন মুসলিমরা আছে, এই জন্য এখানে ফেথ বলছে, যারা আল্লাহর জন্য অন্যান্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে ফেথটা ইনফিউজড হবে এবং তার হোল পার্সোনালিটির মধ্যে তার ফেথটা বিশ্বাসটাই থাকবে। ফেথ বেসড এডুকেশন মূলত বলছে যে ধর্মভিত্তিক হবে, ধর্মটা হলো ফোকাস,
যেটাকে বলছে থিওলজিটা ফোকাস, সেগুলি আর কি। তো যাই হোক, এরপরে পার্টিকুলারলি বলছে যে ইসলাম এবং মুসলমানের ক্ষেত্রে যেটা হবে কি হবে, এখানে বলছে যে কোরআন এবং সুন্নাহ, এটা নির্দিষ্ট করে বলা আছে যে মুসলিমের ক্ষেত্রে এটা নির্দিষ্ট করে এটা তারা মানে বলবে। ইসলামের ক্ষেত্রে হ্যাঁ এই কথাটা বলছে মুসলিম, হ্যাঁ মুসলিম মাস্ট বি faith is infused into the whole personality and creates in him an emotional attachment to Islam and enable him to follow the Quran and Sunnah and be governed by the Islamic systems of values. এবং আরেকটা গুরুত্বপূর্ণ পরের লাইনে বলছে দেখো যে ভ্যালুসটা শিখবে কিভাবে, মানে উইলিংলি, নট এটা ছাপায় দিলে হবে না, এমন সিস্টেমটা থাকবে যে উইলিংলি হবে এবং জয়ফুলি করবে, অর্থাৎ আনন্দের সাথে করবে, অর্থাৎ তারা এনজয় করবে। এটা কোনো মানে বাধ্য হয়ে না, মানে সিচুয়েশন এমন ভাবে করতে হবে ভ্যালুসটাকে, so that he may proceed to the realization of his status as Khalifatullah to whom Allah has promised the authority of the universe, যাতে সে তার স্ট্যাটাসটা বুঝতে পারে যে সে হলো খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তো এই সংজ্ঞাটা হলো সরি এই লক্ষ্যটা হলো এডুকেশন। তাহলে এডুকেশন এই লক্ষ্যের ব্যাপারে কিন্তু সকল মুসলিম সরকার প্রধান এবং সকল মুসলিম স্কলার ঐক্যমত, সেটা উম্মার সংজ্ঞা। এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সিগনেটরি কান্ট্রি অফ দিস ডিক্লারেশন। বাংলাদেশ গভর্নমেন্ট কাজে তারা মোরালি এবং এথিক্যালি এবং লিগালি তারা বাধ্য এটা ফলো করতে, মানে ওআইসি কান্ট্রি মেম্বার স্টেট হিসেবে বাধ্য। এটা কিন্তু ওআইসি দ্বারা রেকটিফাইড। ওকে, এরপরে দেখো যাচ্ছি ওকে, এরপরে লিবারাল এডুকেশনের তাহলে কি বলছে, তাদেরও কিন্তু একটা অবজেক্টিভস আছে। তারা ওই যে এটা আমি আগে বলে বলছি, মূলত এই কথাটা আবার নতুন ভাবে না আনলে হবে। তো তারাও বলছে যে এই যে তাদেরও একটা সংজ্ঞা আছে যে বলছে প্রডিউস পারসনস হু আর ওপেন মাইন্ডেড এবং ফ্রি ফ্রম হ্যাঁ মানে বিভিন্ন ধরনের প্রফেসর, তোমরা এগুলি পরে দেখিনি, ওগুলো আমি ডিটেল আনলাম না, আমি মূলত ইসলাম পয়েন্ট থেকে ফোকাস করবো। তবু কম্পারেটিভ অ্যাসেসমেন্টের জন্য আমি দিয়ে দিলাম আর কি চিন্তাটা, তোমরা এটা বলবো। মূল আইডিয়াটা আমি এখানে আসতেছি পরের স্টেপে। এই যে এখানে দেখো, তাহলে লিবারাল এডুকেশনের মূল আইডিয়াটা হলো দে প্রোভাইডস দ্য ফ্রেমওয়ার্ক ফর এন এডুকেটেড এন্ড থটফুল সিটিজেন। তাদের মূল ফোকাস হলো সিটিজেন বানানো, ভালো নাগরিক বানানো, নট ভালো মানুষ। কোথাও তারা ওয়ার্ড ইউজ করছে, বরং নাগরিক হলো তাদের ফোকাস। ওকে, এই জন্য আমি পরের এটাতে বলছি, কি আসছে হ্যাঁ এটাতে বলছে দেখো, তাহলে হ্যাঁ তাহলে কি দাঁড়ালো, হ্যাঁ একটু কম্পেয়ারটা করলাম কোথায়। ওকে, তাহলে কি দাঁড়ালো, ইসলামিক এডুকেশনের লক্ষ্য হলো মূলত এখানে দুটো, যে একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো খলিফাতুল্লাহ। যে তারা এক নম্বর হলো আব্দ করবে, যেটা আমাদের এই যে রিচুয়ালস দিয়ে বা ইবাদার মধ্য দিয়ে এটা করবে। আরেকটা হলো খলিফাতুল্লাহ, অর্থাৎ খলিফাতুল্লাহ মানে এটা রিপ্রেজেন্ট করবে। শুধু নিজে আমল করলে হবে না, এটা আবার আরেক জায়গায় এস্টাবলিশ করবে, মানে অন্যদেরকে করতে বলাবে, মানে যেটা অন্য অর্থে বলছে যে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এই দুটো রোল তার প্লে করবে। এটা হলো খলিফাতুল্লাহ মানে ডিউটি। এটা শুধু নিজে করলে হবে না, নিজের মধ্যে তো এটা আব্দুল্লাহর ব্যাপার, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, যেটা আব্দাল্লাহ মানে আল্লাহর বান্দা হিসেবে যেটা খুব, এটা হলো গড এবং ওই যে বান্দার সম্পর্কটা। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ তার রোলটা হলো মানে কি, মানে পারপাসটা হলো তাহলে মানুষের, যেটা কি খলিফাতুল্লাহ। কারণ হলো ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তারা খলিফা হিসেবে তৈরি করছেন, এই জন্য খলিফার রোলটা প্লে করতে হবে। খলিফার রোল মানে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। তো সেই জন্য দি আলটিমেট গোল অফ এডুকেশন হলো টু প্রডিউস এ গুড ম্যান, ভালো মানুষ তৈরি করা, ভালো মানুষ তৈরি করা। Supposes adab that enables one to recognize and acknowledge that he has been created for the above mentioned purpose. এই যে এই পারপাসটা যারা বলবে, পারপাসটা এরকম মানুষ তৈরি করা হলো মানে এডুকেশনের লক্ষ্য ইসলামের দৃষ্টিতে। এটা হলো মানে ক্লিয়ারলি মেনশন করা হলো। এরপরে দেখো হ্যাঁ, তাহলে এখানে দেখো সিমিলারিটিসটা কি দাঁড়ালো, সিমিলারিটিস বিটুইন লিবারাল এবং ইসলামিক এডুকেশন, দুটোর মধ্যেই উভয় এডুকেশনে চাচ্ছে কি ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটিস, মানে উভয় বোথ এডুকেশনে কিন্তু ক্যাপাবিলিটিসটা তার প্রত্যেকের ভিতরে যে পটেনশিয়ালসটা আছে, মানে এটা পরেটা বলছে যে
প্রিপেয়ার সেলফ ডিপেন্ডেন্ট পটেনশিয়ালটাকে ডেভেলপ করা, তার ভিতরে যে পটেনশিয়াল আছে এটার বিকাশটা চাই, মানে ক্যাপাবিলিটিস বাড়াবে, ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটিস, তাদের পটেনশিয়ালস, এবং রেসপন্সিবল সিটিজেন ফর সোশ্যাল নিডস। এটা হলো সিমিলারিটিস, এই অংশটুকু সিমিলারিটিস। আর ডিফারেন্সটা কি? দুইটা এডুকেশনের আমি সংজ্ঞা এবং উদ্দেশ্য বলার পরে মানে তোদের পার্থক্যটা বোঝাচ্ছি। পার্থক্যটা কি? হ্যাঁ, ডিফারেন্সটা কি? লিবারেল এডুকেশনে তারা যেটা বলছে যে they refuse the existence of God and the need for religion। অনেক ক্ষেত্রে তারা মনে করে না, বিশেষ করে এখন, যদি এটা আগের না কেন, কারণ ওয়েস্টার্ন এডুকেশন যখন শুরু হয়, আমি হয়তো দেখাবো সামনে বা কত বলবো, যখন শুরু হয় তাদের মূল আইডিয়াটা কিন্তু থিওলজি। যেমন ধরো সপ্তদশ শতাব্দীতে যখন ইউনিভার্সিটি অফ প্যারিস, হার্ভার্ড বা কেমব্রিজ পরে যে মডেলগুলি আসে, এ সবারই মূল উদ্দেশ্য ছিল মানে টু সার্ভ দ্য সোসাইটি থ্রু খ্রিস্টিয়ানডম। মানে হলো তাদের কারিকুলামের ফাউন্ডেশনটা ছিল থিওলজি। এটা কিন্তু ডকুমেন্টেড কথা, তো থিওলজির বাইরে না। কিন্তু পরবর্তীতে যখন এই যে চার্চ ভার্সেস স্টেট একটা গন্ডগোল হয়ে গেল, তোমরা হয়তো জানো, সায়েন্স ভার্সেস এই যে চার্চ, মানে এগুলি যখন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা গেল, ওইগুলির পরে কিন্তু এটা মানে এখান থেকে ধর্ম তত্ত্বটা, রিলিজিয়ানটা মানে ফোকাস আর এভাবে আসে নাই, তখন এটা মাইনরিটি হয়েছে, যেটা হয়তো যে জন্য এটা একটা দিক। আর ইসলামিক এডুকেশনের মধ্যে গড হলো হাইয়েস্ট অথরিটি। এখানে আমরা যেখানে বলছি সবকিছু থাকবে, লিমিট থাকবে, মানে সবকিছু থাকবে কিন্তু লিমিট ইজ ক্লিয়ার, যে গড হলো অথরিটি। আমরা যারা কাজ করবো এর একটা লিমিটের মধ্যে করবে। ওই যেমন খেলার মধ্যে একটা বাউন্ডারি থাকে না, এই বাউন্ডারি পর্যন্ত প্লেয়ার খেলতে পারবে, ওই যে মাঠের যে সীমানাটা দেওয়া থাকে, সীমানার বাইরে কিন্তু প্লেয়ার আর খেলতে পারবে না, খেলতে আউট হয়েছে। তো ঠিক আমরা ইসলামিক এডুকেশনে আমরা মনে করি যে আমাদের সবাই সবকিছু করতে পারবে, কিন্তু এই লিমিটের মধ্য থেকে, এই বাউন্ডারির মধ্য থেকে, বাউন্ডারির মধ্যে আমি স্বাধীন, বাট বাউন্ডারি ক্রস করলে আউট। এইটা হলো এখানে পার্থক্যটা, যেটা লিবারেল এডুকেশন এই পার্থক্যটা করে না। এরা মনে করে স্বাধীন, সবই স্বাধীন একদম। এই স্বাধীনতার পরে কি হচ্ছে, এমন স্বাধীনভাবে তারা তৈরি করে লিবারেল, যে একেবারে পরে মানে তোমরা তো জানোই যে কি হচ্ছে, স্বাধীন হইতে হইতে এমন হয় যে পার্লামেন্ট আইন পাস করে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, ছেলে মেয়ে কুকুরকে বিয়ে করে। তো এই হলো তাদের স্বাধীনতার লক্ষ্য। কিন্তু আমাদের ইসলামিক এডুকেশনে কিন্তু এই ব্যারিয়ারটা আছে, বাইন্ডিংসটা আছে, বাউন্ডারিটা আছে, এবং যেটা সব জায়গায় আছে কিন্তু ওই জায়গায়। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো এটা যারা লিবারেল এডুকেশন প্রডিউস এ গুড সিটিজেন করে, ঠিক আছে, ডেফিনেটলি তারা আইন কানুন অর্থাৎ লফুল হয়, তারা লয়ের প্রতি মুক্তব্য। আর আমাদের ইসলামিক এডুকেশন মূল লক্ষ্য হলো ভালো মানুষ তৈরি করা। আমরা মনে করি ভালো মানুষ যে হবে সে গুড সিটিজেনই হবে, কিন্তু গুড সিটিজেন নট নেসেসারিলি যে ভালো মানুষ হবে। এটা হলো এখানে পার্থক্য। এরপরে এখানে বলছে সিটিজেন অ্যাকশন ইজ বেসড অন দেয়ার রিজনিং, কারণ সিটিজেন অ্যাকশনসটা অলওয়েজ তার রিজনিং কে ফোকাস করে। কিন্তু এখানে ইসলামিক এডুকেশনের মেন সেকশনটা ইজ বেসড অন গডস ডিরেকশনস, মানে কোরআনের সুন্নাহ। আমি যেটা বললাম বাউন্ডারির মধ্যে, এই বাউন্ডারির মধ্যে আমি স্বাধীন, কিন্তু বাউন্ডারি পার হইলে আর মানে এটা আমাকে ক্রস। সে এই শুধু রিজনিং এর উপর না, শুধু রিজনিং এর উপর গেলে এই যে ওইটা হয়ে যাবে, যেটা হয় যে রিজনিং দেখায় পার্লামেন্টে পাস করে, তাই কত রিজনিং তারা, মানে রিজনটা তাদের মধ্যে কত রেশনাল তারা, যে এবার পাস করে তারা এটা করে নিচ্ছে। সে যাই হোক, এটা এরপরে ইকোনমিক রিটার্ন হলো লিবারেল এডুকেশনের মানে একদম হাইয়েস্ট প্রায়োরিটি। তারা মনে করে খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা নষ্ট করে যা করতে পারো, কাজে ইকোনমি তাদের দরকার, কারণ এটা করতে গেলে ইকোনমি হলো তাদের মেইন টার্গেট। তো আর কিন্তু ইসলামিক এডুকেশনের মূল টার্গেট শুধুমাত্র ইকোনমি না, তাদের প্রথম কথা হলো প্রিপেয়ারিং হিউম্যান বিং, ভালো মানুষ তৈরি, যেটা আগে। এই হলো মোটামুটি এখানে লিবারেল এবং ইসলামিক এডুকেশন একটা কম্পেয়ার দেওয়া হলো, যা বুঝতে পারো। এবার আমি মোরালিটির প্রসঙ্গ আসছি। তোমরা সবাই জানো এগুলি, আরো হয়তো আছে ভালো তোমাদের দখলে থাকতে পারে। তবু এখানে কিছু কথা বলা হচ্ছে জাস্ট, যে মোরালিটিটা কি। মোরালিটি ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড মোরালিস, হুইচ মিনস কাস্টমস অর ম্যানার্স। হ্যাঁ, এটা হলো এটার পার্ট। কান্টে কি বলছেন? সে বলছেন যে মোরালিটি দ্যাট ইজ গুড অর ইভিল অফ দ্য ভলান্টারি অ্যাকশনস। এটা হলো মোরালিটি, হলো সেটাই যেটা ভালো এবং মন্দ অফ দ্য ভলান্টারি অ্যাকশনস, ডিডন্ট ডিপেন্ড অন ফ্যাক্টরস এক্সটার্নাল টু দ্য পারসনস, হ্যাঁ, গড বা ম্যাটেরিয়ালস, বাট অন দ্য পারসন হিমসেলফ। এটা হলো ওনারা এটাকে বলছেন। যে কারণে অনেক অ্যাথিস্টরা তারা মনে করতেছে যে একজন অ্যাথিস্টদের যুক্তি, আমি যখন একটা নাইমে একটা প্রজেক্ট করতে গেলাম তখন দেখলাম অনেক ওইগুলি আর্গুমেন্টের ব্যাপার। তারা বলতে গেল
যে এথিক্স বা ভ্যালুজ আনার জন্য এটা তাদের এডুকেশনে যুক্ত হওয়ার মানে এটা ধর্ম তাদের সোর্স হওয়ার দরকার নেই। তাদের যুক্তি যে এথিস্ট বা নাস্তিক তারাও এথিক্যাল হইতে পারে, তাদের একটা যুক্তি। তো বিভিন্ন উপস্থাপন করা হয়েছে, অথবা এটাও আনছে যে এথিক্যাল বা পার্সোনাল হওয়ার জন্য মানে মোরাল অর্জন করার জন্য হওয়ার জন্য এডুকেশনটাকে কোনো পাঠ্যপুস্তক আনার দরকার নেই, এটা ঘরের ফ্যামিলিতে হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, এটাকে সিলেবাস মুক্ত করার দরকার নেই। এগুলো এসব আর্গুমেন্ট ছিল আমি যখন প্রজেক্টে কাজ করি, যদি ওই যে ধর্ম নৈতিক শিক্ষার সাবজেক্ট রাখবে কি রাখবে না এটার এগেনস্ট। তো এটা কিন্তু এগুলিরই ফসল, এই যে তাদের এই আইডিয়াটা ফসল আর কি, যে তারা কারণ এটা তারা মনে করছে যে didn't depend factors external to the persons, God or material, but on the personal himself. Morality is defined as that which involves the notions such as rightness and wrongness, guilt and shame. এটা আরেকটা তোমার এনসাইক্লোপিডিয়া যেটা বলছে, তারা বলছে refers to the certain code of conduct, হ্যাঁ, put forward by a society or group, such as religion. এটা আবার কেউ যুক্তি দিচ্ছে রিলিজিয়ন না, শুধু সোসাইটি হতে পারে, নেচার হতে পারে, এই ধরনের বিভিন্ন যুক্তি আছে যেগুলি তারা বলছে যে অ্যাকসেপ্টেড বাই ইন্ডিভিজুয়াল ফর হিজ অর হার ওন বিহেভিয়ার। এটা হলো তাদের একটা যুক্তি মোরালিটি। ইসলামিক মোরালিটির ব্যাপারে রেফার্স টু নট অনলি সার্টেন রুলস অর অব্লিগেশনস, এই যে এখানে পার্থক্য, এখানে কিন্তু সার্টেন রুলস এন্ড অব্লিগেশন, এটা আমরা বলছি না, এটা শুধুমাত্র সার্টেন রুলস এন্ড অব্লিগেশনস রাদার ইনক্লুডস all walks of life, মানে জীবনের সকল জিনিসটাই এটা আমাদের সম্পৃক্ত। এটা কোরআনে মোরালিটি রেফার করার জন্য এখানে 23 নম্বর আয়াত, 24 নম্বর সূরা, 27 নম্বর আয়াত, 17 নম্বর সূরা, 26 নম্বর আয়াত, 49 নম্বর সূরা, 12 নম্বর আয়াত, আরো এরকম বহুত আছে, কয়েকটা এখানে দেওয়া হলো আর কি। তো এগুলি হলো জাস্ট তাদের যে ডেফিনেশন। বিশেষ করে মানে উপমহাদেশের একজন বড় স্কলার, আমি মাওলানা মওদুদির কথা বলছি, উনি ডিফাইন করেছেন কিভাবে মোরালিটি। উনি বলছেন মোরালিটি ইজ দ্যাট হুইচ হ্যাজ সার্ভড টু গাইড অ্যান ইন্ডিভিজুয়াল, মানে মোরালিটি হলো সেটাই যেটা কি করবে, টু গাইড অ্যান ইন্ডিভিজুয়ালকে গাইড করবে, এবং কিসের মধ্যে দিয়ে, যাতে করে ইন্ডিভিজুয়ালকে গাইড করবে কিসের মধ্যে দিয়ে, এনাবেলিং হিম টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট এন্ড রং, গুড এন্ড ইভিল। অর্থাৎ এমন ভাবে গাইড করবে সে এটা বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা যদি বুঝতে পারে, এইভাবে যদি গাইড করতে পারে, তাইলে হলো এটা মোরালিটি, আদারওয়াইজ এটা মোরাল নাই। এটা বুঝতে না পারাটা হলো সমস্যা আমাদের এখানে যেটা হচ্ছে আর কি, এখানে তোমার প্র্যাকটিসিং লাইফে যেটা হচ্ছে, এটা বুঝতে পারে না। তো এটা অত্যন্ত ভালো একটা সংজ্ঞা মানে মোরাল আছে। তাহলে সার্ভ টু গাইড অ্যান ইন্ডিভিজুয়াল এবং এনাবেলিং হিম টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট এন্ড রং, গুড এন্ড ইভিল, এটা অত্যন্ত মানে ইফেক্টিভ একটা সংজ্ঞা। আরেকজনে বলছেন, হেজেল টমনি বলছেন যে নট মেয়ারলি ইন দ্য স্কুল মোরালটা, রাদার ইন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। অনেক ক্ষেত্রে মানে কেউ তো বলছে শুধু ফ্যামিলিতে করা যাবে, স্কুলে না, বলছি স্কুলে তো অবশ্যই, কিন্তু শুধু স্কুলে না, ইনস্টিটিউশনে না, এটা সোসাইটিতে। তুমি যখন স্কুল আওয়ারে ক্লাসরুমে এটা হইলে হবে না, টেক্সটে হইলে হবে না, বাট তোমার সোসাইটিতে যখন চলাফেরা মানে মানে যখন কমিউনিটিতে চলাচল করবে, সমাজে সোসাইটিতে, এটারও একটা রিফ্লেকশন থাকতে হবে, ফ্যামিলিতে এটা রিফ্লেকশন থাকতে হবে। এটা হলো মোরালিটি, ইসলামিক মোরালিটি। তো যাই হোক, এইসব বিষয়ে গ্লোবাল কমিটমেন্টটা কি, মানে এইগুলি কি আসলে শুধু ইসলামিক কথা, না সারা বিশ্বের বিভিন্ন গ্লোবাল যে কমিটমেন্ট গুলি তাদের কোন কমিটমেন্ট আছে? তো ইসলামের তো কথাই যে কোনো কারণে হোক, মানে এই যে তোমাকে হয়তো আমি আগে আনছি কিনা সেটা, তো আমরা দেখাচ্ছি যে কমিটমেন্টটা এসডিজি, যেটা এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা 2030, তোমরা হয়তো জানো ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা এটার গোল 4 এ এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যে কি হইতে হবে। হ্যাঁ, the education should pursue sustainable development and global citizenship. তারা ওয়ার্ড বলছে ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর ওয়ার্ড বলে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্লোবাল সিটিজেনশিপ আসবে থ্রো, তাহলে কিভাবে, ইনকর্পোরেটিং ভ্যালুস, কগনিটিভ স্কিল, অ্যাটিটিউডস এন্ড লাইফস্টাইল। এটাই যে একটা ওয়ার্ড, কিন্তু দুইটা ওয়ার্ড কিন্তু এখানে আসছে ভালো, একটা হলো ভ্যালুস, একটা লাইফস্টাইলস। কগনিটিভ স্কিল তো এটা থাকবেই, অ্যাটিটিউডও আসছে এখানে ভালো, অ্যাটিটিউড, লাইফস্টাইলস এন্ড ভ্যালু, যার মানে এগুলি কিন্তু নিয়ে আসছে যে কোনো ভাবে।
যদিও বলছে তাদের টার্গেট হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং গ্লোবাল সিটিজেনশিপ আনবে, কিন্তু কিভাবে ইনকর্পোরেট এটার মতো, এটা ইনকর্পোরেট না হলে এটা হবে না। অর্থাৎ তাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের কথা বলছে, এটা কখনো অর্জিত হবে না, ইভেন গ্লোবাল সিটির জন্য হইতে পারবে না, যতক্ষণ না তার ভ্যালুজ, অ্যাটিটিউডস এবং লাইফস্টাইলটা ইনকর্পোরেট করছে। এটা অত্যন্ত একটা ভালো দিক, এদের কমিটমেন্টের দিক থেকে এটা বলা আছে। আইসিএস তো বহুবার বলছে, মানে তাদের বহু অবজেক্টিভ এটা বলা আছে আইসিএস কোতে। তো এরপর এখানে বলা হচ্ছে যে একটা আসছে, আরো বিভিন্ন জায়গায় আসছে। ইউনেস্কো বলছে যে মোরাল ভ্যালুসটাকে ইনকর্পোরেট করার জন্য তাদের বহু ডকুমেন্টস যুক্তিতে আছে, আমরা এখানে জাস্ট একটু দেওয়া হয়েছে আর কি। তো এটা দেওয়া হয়েছে ইসলামিক সিটিজেন এডুকে, হ্যাঁ এখানে সব স্লাইডও তো তোমাদের লাগবে না, তবু আমি এখানে আনলাম রিলিভেন্ট, যেমন এডুকেশন, ইসলামিক সিভিলাইজেশন, এগুলো তো আমি আগেই বলে ফেললাম। তো যেটা যে এডুকেশনটা, যেমন তোমার আমি একটা কথা বলতে পারি, এটা হয়তো বিভিন্ন সময় বলছি, যে ইসলামিক সিভিলাইজেশনের সবচেয়ে বড় দিক হলো হায়ার লার্নিং ইনস্টিটিউশনটা হয়েছে ওই যে 800 কত সালে যে ফার্স্ট, মানে 7th সেঞ্চুরিতে, এটা আল কারউইন একটা ইউনিভার্সিটি, যেটা মরক্কো ফিজেতে, এবং এই যে ফাতিমা আল ফিফি তারা করছে, উনি করছে, দুই বোন মিলে করছে একটা হায়ার লার্নিং ইনস্টিটিউশন আল কারউইন, যে মসজিদ থেকে ওইটা করা হয়েছিল মরক্কো ফিজিতে। সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হলো তারা করছে মহিলারা, কে করছে? নারীরা, মেয়েরা, তাহলে তারা কিন্তু এটা প্রতিষ্ঠা করছে। এবং আরো বড় দিক হলো এটা স্টুডেন্ট কারা ছিল, পুরুষরাও ছিল, শুধু নারীরা ছিল না, নারীরা মানে নারীদের জন্য করা নাই, এখানে পুরুষরা আসছে। এবং এর চেয়ে বড় দিক হলো শুধু মুসলিম পুরুষরা আসে নাই, নন মুসলিমরা আসছে। এবং এর চেয়ে বড় দিক হলো নন মুসলিম রুলাররা চিঠি দেয় তার কাছে স্টুডেন্টের জন্য আবেদন, রিকোয়েস্ট পাঠাতো যে শুনলাম আপনার এখানে এই আছে, তো আপনাদের এখানে আমি একটা ছাত্র ভর্তি করে দিচ্ছি, আমার সন্তান কেমন। শাসকদের চিঠি আছে তার কাছে। তাহলে এর মানে হলো ইসলামিক সিভিলাইজেশন কোন লেভেলে ছিল তখন, 7th সেঞ্চুরিতে, কোন টপ লেভেলে হইলে নন মুসলিম রুলাররা তারা পর্যন্ত চিঠি পাঠায় ওইখানে রিকোয়েস্ট করে ছাত্র ভর্তি করে। এই ছিল আমাদের হেরিটেজ। কিন্তু এরপরে তো কর্ডোবা, বাগদাদ, ইজিপ্ট সবই জানো। তো যেগুলি আমি যে কারণে আগে বলছি যে ওই যে মিডিয়েবল পিরিয়ডটা হলো মূলত গোল্ডেন পিরিয়ড ফর দ্য মুসলিমস, এবং এটা এরপরে নিজামুল মুলক আসছে, আরো বিভিন্ন জিনিস আছে যেগুলো হয়তো তোমরা দেখছো, 1001 ইনভেনশন, যেটা এটা বইটা হয়তো দেখছো, এর মধ্যে কিছু জিনিস আছে, লস্ট হিস্ট্রি বইটা তা আছে, এগুলো আছে বিভিন্ন জিনিস। তো এগুলো হলো আমাদের ইসলামিক হিস্ট্রি ছিল। অর্থাৎ কেন আমি এটা বললাম, যে আগে যে থিওরির কথা বলছি, এই থিওরিটা কি আসলেই থিওরি, তাহলে তাত্ত্বিক কথা, যেটা কি সম্ভব যে নলেজ, স্কিলস এবং ভ্যালুজ ইন্টিগ্রেট করে ইন্টিগ্রেটেড পার্সোনালিটি কি আসলেই হয়েছে, নাকি না এটা খালি থিওরিটিক্যালি কোরআনের কথা, আমরা বক্তৃতার কথা। এটার জন্য আমি সিভিলাইজেশনের কথাটা জ্ঞানে খুব করলাম, যে তারা এটা দেখায় গেছেন যেটা সম্ভব, প্র্যাকটিস করে গেছেন। নট অনলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল তো অবশ্যই নবী হিসেবে করবেন। আমরা যখন আল্লাহ রসুলের কথা আনি উসওয়াতুন হাসানা, তখন অনেকে বলে উনি তো নবী ছিলেন, উনি তো অর্ডিনারি মানুষ না, কাজে এটা মানুষের পক্ষে সম্ভব না, হয়তো উনার পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু এই জন্য আমরা উদাহরণ হিসেবে দেখাই দিলাম যে না, অর্ডিনারি একজন মানুষ এটা করে দেখা গেছেন এটা সম্ভব। এর মানে সবগুলি প্র্যাকটিক্যালি সম্ভব, এবং তারা ওই ওই যে প্রডিউস এ গুড ম্যান উইথ মোরালস এবং ইন্টেলেক্ট এবং সবকিছু দিয়া, ইনভেনশন সবকিছু দিয়ে যে সম্ভব, এটা করা গেছে, এটা আমি বুঝাই। তো এটা গোল্ডেন এজ, এগুলি তোমরা জানো, এগুলি আমি ডিটেল আনলাম না, আমি শুধু স্লাইড দেখাচ্ছি। ওকে, আনলাম। আচ্ছা, এডুকেশন সেন্টার কি কি ছিল, গুরুত্বপূর্ণ সেন্টার, এই যে বইগুলি তোমাদের সুযোগগুলো পড়ে নিবা, 1001 ইনভেনশনস, লস্ট হিস্ট্রি, হ্যাঁ এগুলি তোমরা যদি সুযোগ হয়, এগুলি হয়তো তোমরা পড়ছো অনেকে। আর এখানে আমাদের এই যে দামেস্কেতে, দামেস্কেতে কি ছিল, সিরিয়ার দামেস্কেতে, এই যে বাগদাদে, স্পেনে, এগুলি ছিল আমাদের সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। এখনো কিন্তু আমি রিসেন্টলি যে ইস্তাম্বুলে বিভিন্ন জায়গায় কিন্তু লাইব্রেরি গুলি গড়ে উঠছে, সেটা ওই আদলে যে হিকমা, দারুল হিকমার মতো আদলে কিছু কিছু লাইব্রেরি গড়ে উঠছে, যেখানে স্টুডেন্ট সেন্টার, বাজার, মোড়ে এখানে লাইব্রেরি আছে, মানে কালচারটা তারা রিভাইভ করার চেষ্টা করছে আর কি, নলেজ কালচারটা, এটা একটা গুড থিংস। এগুলি যেগুলি বললাম আগে। ওকে, আমি শেষের দিকে যাচ্ছি। ওয়েস্টার্ন এডুকেশনের কথাও দেখবা, আমি যদি ওয়েস্টার্ন এডুকেশনের মূলে যাই, অরিজিনে যাই, এখন একটা না, এখন তো একটা প্র্যাগম্যাটিজম যেটা পরে চলে আসছে, যে অন্য জিনিস, যদি অরিজিনে যাই তাহলে তারাও কিন্তু মূল বক্তব্য কি ছিল, কালুস কাগাতুস
ওয়াইজ এন্ড গুড ম্যান, খেয়াল করে দেখো। এটা তাদের লক্ষ্য একটাই ছিল, গ্রিক যেটা সক্রেটিস বলে গেছেন, কিসের কথা? কালুস কাগাতুস, মানে ওয়াইজ এন্ড গুড ম্যান, ভালো মানুষ, হ্যাঁ, এবং জ্ঞানী এবং ভালো মানুষ, সেটা কিন্তু তাদের বক্তব্য ছিল, যেগুলি প্লেটো, এরিস্টটল লকদের। পরবর্তীতে দেওয়ির পর থেকে এটা চেঞ্জ হয়ে যায়। এগুলি তার আমি বললাম না, এগুলিতে তোমার প্রাইমারিলি সবগুলি ইউনিভার্সিটি ছিল, তাদেরও থিওলজি বেস ছিল, যে ডকুমেন্ট দেখেন প্যারিস ইউনিভার্সিটি, হার্ভার্ড বা এই যে ক্যামব্রিজ, সবগুলোরই থিওলজি বেস ছিল, কারিকুলাম ছিল থিওলজি, এবং তাদের উদ্দেশ্য ছিল, এটা প্রাইমারি অবজেক্টিভ ছিল ওই যে খ্রিস্টান, টু সার্ভ দ্য সোসাইটি থ্রু দ্য চার্চ, চার্চের পদ্ধতি, এগুলি ছিল আর কি। কিন্তু পরবর্তীতে ফোকাস শিফট হয় এইভাবে, কিভাবে? এই যে দেখুন ফোকাস শিফট আমি বললাম 12th সেঞ্চুরি থেকে, যেটা ইউনিভার্সিটি অফ মানে প্যারিসের ছিল, টু সার্ভ দ্য সোসাইটি থ্রু চার্চ, মানে থিওলজিক্যাল ফাউন্ডেশনটা ছিল, হ্যাঁ, এটা কিন্তু ওয়েস্টার্ন এডুকেশনের ফাউন্ডেশন। এরপরে ফোকাস শিফট হয়েছে 17th সেঞ্চুরিতে, ফোকাস চলে গেছে রেশনাল থটে, ওই থিওলজিক্যাল থট বা রিলিজিয়াস থট বাদ দিয়ে 12th সেঞ্চুরি পর্যন্ত, অর্থাৎ মানে 16th সেঞ্চুরি পর্যন্ত এটাই ছিল তাদের ফোকাস, রিলিজিয়াস থট, হ্যাঁ, বা থিওলজি। দেন 17th সেঞ্চুরি থেকে চলে গেছে কোন দিকে? রেশনাল থট, যেটা ফোকাস করছে সায়েন্টিফিক থিঙ্কিং এন্ড রেশনালিজম, এটাকে ফোকাস করছে, যে যুক্তি, ওকে, এটা আসছে। এরপরে ফোকাস আবার 90th ফোকাস আরেকবার শিফট হয়েছে, সেই শিফটে কি গেল? এগুলো ডকুমেন্টের কথা আমি জাস্ট সামারিতে আনলাম। এখানে আসছে কি, এই যে ইউনিভার্সিটি তারাও বলছে যে ইকোনমিক থটে চলে গেছে 19th সেঞ্চুরিতে, এই যে এমপ্লয়মেন্ট স্কিল ফোকাস গ্রাজুয়েট, খালি চাকরি, এমপ্লয়াবিলিটি, হ্যাঁ, এইগুলি আর এগুলি ফোকাস হয়েছে স্কিল গ্রাজুয়েট। কিন্তু এরপর আবার 20th সেঞ্চুরিতে ইউনেস্কো কিন্তু একটা মানে একটা যেটাতে সকলের সিগনেচার হয়েছে যে না, এই শুধু ইকোনমিক থট দিলে কিছু হবে না, এই লোক দ্বারা হবে না, মানে শুধু এটা ফোকাস হলে হবে না, তাহলে ফোকাস কি হতে হবে? ট্রান্সফরমেটিভ এডুকেশন। ট্রান্সফরমেটিভ এডুকেশন মানে হলো যেটা সোশ্যাল, মোরাল এবং কগনিটিভ অ্যাসপেক্ট অফ লাইফ, এই সবটাকে যে অ্যাড্রেস করবে, এটা হলো ট্রান্সফরমেটিভ এডুকেশন। মানে এই যে এখানে আসছে মোরাল, কগনিটিভ, সোশ্যাল, এগুলি আসতে হবে, ও শুধুমাত্র এক হ্যান্ড হইলে হবে না, এটা কিন্তু এখন ওয়ার্ড আছে ডিক্লারেশন হিসেবে, এই ইউনেস্কোর এটাই হলো লাস্ট ডিক্লারেশন, যেটা ট্রান্সফরমেটিভ এডুকেশন, যেটাকে অ্যাকনলেজ করা হয়েছে। তো এরপরে এবং এই যে আমেরিকার ফোকাসটা শিফট হলো বিভিন্ন লাইনে বা ওয়েস্টার্ন এডুকেশন, এই ফোকাসটার ব্যাপারে তাদের একজন স্কলার খুবই, হেরি লুইস, তার একটা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। উনি মেইনলি হার্ভার্ড ইউনিভার্সিটির উপর উনি একটা স্টাডি করছেন, এবং হার্ভার্ড ইউনিভার্সিটির উপর স্টাডি করে 2006-এ উনি একটা বই লিখছেন। এই বইটার টাইটেল হলো এইটা, দেখো বইটার টাইটেল হলো এক্সিলেন্স উইদাউট এ সোল, হয়তো তোমরা জানো। এবং এটার মূল কথা হলো যে মানে এখানে উনি ভিন করেছেন হাউ আমেরিকাস গ্রেট ইউনিভার্সিটিজ হ্যাভ abandoned the core values of education and learning. গ্রেট ইউনিভার্সিটি গুলিকে কিভাবে এডুকেশনের যে কোর ভ্যালুসটা, এটা ইসলামিক ভ্যালুস কিন্তু বলা হচ্ছে না, এডুকেশনের ভ্যালুস যেটা স্বীকৃত। এডুকেশন বলতে এটা পার্টলি হবে, এটা আলাদা করে বলারও দরকার নাই যে ভ্যালুস থাকবে না, কিন্তু হাউ আমেরিকান গ্রেট ইউনিভার্সিটিজ abandon the core values of education and learning, এটাই এই বইতে উনি বলছে যে এক্সেলেন্স হচ্ছে উইদাউট এ সোল। তাদের এক্সেলেন্স আসতেছে, তাদের স্কিল আসতেছে, কিন্তু ভিতরে সোল নাই। আর সোল না থাকার কারণে এটা সমাজের জন্য আদৌ তাদের কোনো কাজে লাগবে কিনা, যে কারণে পরের প্রশ্নটাই করছে, ডাচ লিবারেল এডুকেশন হ্যাভ এ ফিউচার। তারা কিন্তু প্রশ্ন করছে, উনি প্রশ্ন করছে এটা কি ভবিষ্যৎ, ফ্যামিলি ভেঙে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, এগুলো আলটিমেটলি এগুলি কোনো কাজে লাগবে না, এটা কিন্তু এখানে বলছে। এবং উনি আরেকবার মেনশন করছেন যে সোসাইটি ইজ গোয়িং টু হেল ইন এ হ্যান্ড বাস্কেট এন্ড দ্য গ্রেট ইউনিভার্সিটিজ আর গোয়িং টু গেট দেয়ার ফার্স্ট। ইউনিভার্সিটি গুলো যাচ্ছে সোসাইটি, এই জন্যই এই প্রশ্নটা উনি করছেন, হাউ এ গ্রেট ইউনিভার্সিটি ফর গ্রেট এডুকেশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কম্পারেটিভ একটা স্টাডি আসলে, যে শুধু এডুকেশন মানে কিন্তু মানে এক্সিলেন্সি ইন মানে ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সি বা এই যে তোমার হ্যাঁ ফিজিক্যাল এক্সেলেন্সি, এটা হলে হবে না, তাহলে সোলো থাকতে হবে। এটাই কিন্তু তার রিয়েলাইজেশন, যেটা খুব আলোচিত জিনিস, তাদেরই স্কলাররা এটা বলছে। ওকে, এখানে তোমার বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে, আমার ইত্যার সময় এত হবে না হয়তো। এই যে বিভিন্ন স্কুল অফ থট গুলি বললাম তোমাদের কাজের সুবিধার জন্য, যেগুলি কাজে লাগবে তোমাদের, কিভাবে এটা চেঞ্জ হয়েছে। আইডিয়ালিজম মানে এই যে প্লেটো এরিস্টটলের কথা, রিয়ালিজম, আইডিয়ালিজম মানে প্লেটোর কথা, রিয়ালিজম এরিস্টটল, থমিজম সেন্ট থমাস অ্যাকুইনাস, প্র্যাগম্যাটিজম এই যে জন ডেওয়ে সহ আর পরের যারা স্কলার আসেন তাদের, তারা কিভাবে এখানে
জিনিসগুলো আছে। এই প্রথম তিনটা এডুকেশন স্ট্রিম স্কুল অফ থট ওয়ার্ল্ডের মধ্যে যেগুলি পরিচিত, এই তিনটা এডুকেশনে কিন্তু রিজন এবং ফেইথকে এবং এথিক্যাল কন্ডাক্টকে, মোরাল এক্সেলেন্সকে তারা কিন্তু অ্যাকনলেজ করেছে। যদিও প্র্যাগম্যাটিজমে এই জিনিসটা বাদে শুধু অন্যদিকে চলে গেছেন, মানে মানে তাদের প্রবলেম সলভিং, সাইন্টিফিক থিঙ্কিং, রেশনালিজমটাকে বেশি ফোকাস করছে, মানে রেশনালটাকে। আর বাকি তিনটে স্কুলে কিন্তু তাহলে এই অরিজিনাল কিন্তু সবগুলি একই ছিল। যে এখানে উনি একটু ভিন্ন মত করে তার ফোকাসটা আরেক দিকে চলে গেছে, যেটা আমি দেখালাম। এবং এই ফোকাসটা দেখানোর পরে আবার এই যে আমেরিকান স্কলার কি বলে এটাও আমি দেখাই। ওকে, তাহলে ইসলামিক ফিলোসফিটা কি? ইসলামিক ফিলোসফিটা কিন্তু এখানে বলা আছে এডুকেশন, যে থিওরি অফ হিউম্যান নেচার, যেখানে মানুষের জিনিসটা থাকবে তার একটা ওয়ার্ল্ড ভিউ থাকবে। ওয়ার্ল্ড ভিউটা কি হবে? যে ম্যান ইজ এ ডিস্টিংক্ট বিং ক্রিয়েটেড পারপাসলি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের মধ্যে অন্টোলজি এটা থাকতে হবে, যে মানুষকে একটা উদ্দেশ্যে করা হয়েছে, যে পারপাসটা আমি আগে মেনশন করলাম। এটা হলো ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। আরেকটা জিনিস থাকতে হবে তার, মানে ডুয়েল ডুয়েল সাবসিস্টেন্স থাকবে। সেটা মানে কি? ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল যে কম্পোনেন্ট, এটা তার থাকতে হবে। এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা এখানে মানে যাতে করে তার মধ্যে এই যে ইয়েটা থাকে, অর্থাৎ তার যে এই যে দেহ মন আত্মা, তার ভিতরে পার্টের মধ্যে শুধু মাইন্ড একটা জিনিস, বডি একটা জিনিস, আর আরেকটা জিনিস হলো সোল। এই তিনটা পার্ট এর খোরাক থাকতে হবে। স্পিরিট মানে সোল, এরপরে মাইন্ড মানে ইন্টেলেক্ট, আর হলো বডিলি সেন্স ফিজিক্যাল, এই তিনটার খোরাক থাকতে হবে। এটা মানুষকে তৈরি করে তিনটা জিনিস দ্বারা। শুধুমাত্র ফিজিক্যাল যদি এখান থেকে আত্মাটা সরাই ফেলে, তাহলে তার ফিজিক্যাল কোনো কাজ করবে না, এটা বুঝতে হবে। তো এর মানে কি? এটারও খোরাক থাকতে হবে। এটা খোরাক না হলে তো শুধু যদি ফিজিক্যাল দিয়ে হইতো, তাহলে তো এই বডিতেই কাজ হয়ে যেত। যখন আত্মাটা রুহটা সরাই ফেলে তখন তো বডি কাজ করে না। তার মানে এটার মানে এটাই হলো অন্টোলজিক্যাল অ্যাপ্রোচটা। ইপিস্টেমোলজিক্যাল মানে সোর্স, আমরা যেটা বললাম যে সোর্সেস অফ নলেজ, যে নলেজটা না হচ্ছে এটা কোন সোর্স থেকে না হচ্ছে। এদিকে প্রাইমারি সোর্স রিভিলেশন আছে, কোরআন সুন্নাহ আছে না, পরবর্তীতে যে প্লেটো অ্যারিস্টটল বা দেওয়ি কার কাছ থেকে নিয়েছে, স্কুল অফ থট বললাম, কোন সোর্স থেকে নিয়েছে এটা জানতো। এটা যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে এটা ঠিক না ভাই, ঠিক কোন সোর্স থেকে নিয়েছে। এই সোর্সটা আমাদেরকে নিজের বুদ্ধিটাকে বাইর করতে হবে যে সোর্সটা কোনটা। এই সোর্স কি একদম রেভিলেশন গেছে, বা রেভিলেশনের আগেও আল্লাহ যখন মানুষ সৃষ্টির আগেও দুনিয়াতে ওই যে আসমানে যখন মানুষ সৃষ্টির সাথে সাথে পৃথিবীতে পাঠানোর আগে আদম হাওয়াকে যে লেসনটা দিয়েছিলেন সেটা এখানে আছে কিনা, বা পরে নবী রাসূলদের যে লেসন দিয়েছিলেন সেটা এখানে আছে কিনা, বা পরবর্তীতে নববীতে যেটা বলছেন, পরবর্তীতে রুলার এবং অমুকরা যেটা করছেন সেটা এখানে আছে কিনা, নাকি শুধুমাত্র এই যে মানে আমাদের দেওয়ির থিওরি ধরে আমরা আগাইতেছি, এটা এখানে আসতে হবে। সেটাই হলো ইপিস্টেমোলজি, মানে থিওরি, সোর্সেস অফ নলেজ, আর স্ট্যাটাস অফ নলেজ। কোন নলেজকে কোন লেভেলে স্ট্যাটাস দেওয়া হয়েছে। আমি কোরআনটাকে আমি বলতে পারি ঘরের মধ্যে দিছে স্ট্যাটাস, বলে তো ঘরে পড়ো, কিন্তু স্কুলে পড়াবে না, তাহলে স্ট্যাটাসটা কেমন হয়ে গেল? এই স্ট্যাটাসটা বুঝতে হবে। আর এগুলো প্রাইমারি থেকে আনছে না, হাই স্কুল আনছে না, ইউনিভার্সিটি আনছে না, শুধু এক লেভেল আনছে আর বাকি লেভেল আনে না, এটাকে বলে স্ট্যাটাস। এগুলো হলো স্ট্যাটাস। তাহলে থিওরি, আরে সরি, সোর্সেস, স্ট্যাটাস এবং ক্লাসিফিকেশন। মানে ক্লাসিফিকেশন মানে কি কি ক্ষেত্রে করবে, এইগুলির স্ট্যাটাসটা বুঝতে পারাটা হলো ইপিস্টেমোলজি। এই জিনিসটা হলো এখানে মানে ইপিস্টেমোলজি হলো। আর থিওলজি তো ভ্যালুস্ট মেনলি, যেটা না সরি, থিওলজি হলো বিশ্বাসটা, বিলিফ সিস্টেম, থিওরি অফ বিলিফ সিস্টেম। আর এক্সোলজি হলো ভ্যালু সিস্টেম, এই যে যেটা তোমাদের মোরালস এবং ভ্যালুজ আছে, এই সবগুলি আমাদের ইসলামিক ইপিস্টেমোলজির জিনিস। এসব ক্ষেত্রে এই গ্লোবালি বহু ইফোর্ট নেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম। ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স হচ্ছে 1977-এ, সেকেন্ড এটা হলো কনসেপ্টস এন্ড থিওরিজের উপর। সেকেন্ড ওয়ার্ল্ড হচ্ছে কারিকুলাম ডেভেলপমেন্টের উপর, এটা 1980-তে। থার্ড ওয়ার্ল্ড হচ্ছে টেক্সট বুকের উপর, এটা ঢাকায় হয়েছে। এবং ফোর্থ ওয়ার্ল্ড হচ্ছে স্পেসিফিক সাবজেক্টের উপর জাকার্তায়। এরপরে টিচার্স ট্রেনিং, এরপরে এগুলো আরো ফলো কনফারেন্স হচ্ছে, এগুলো কিন্তু উম্মারা করে গেছেন, তারা সকল জিনিস দিয়ে গেছেন। আমাদের কাজ হলো এটাকে ক্যারি অন করা। এবং তারা অর্গানাইজ করছিলেন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, ইসলামিক একাডেমি কেমব্রিজ, এসিয়ন অফ সোশ্যাল সায়েন্টিস্ট এএমএস, যেটা ট্রিপল আইটি পরে হয়েছে আর কি, আমাদের আইআইটি যেটা। তো তারা কিন্তু এগুলি মানে মূলত মাস্টার মাইন্ড ছিল, তারা এটাকে স্টেক হোল্ডার ছিল। এবং এই যে সংজ্ঞাটা যেটা আমি আগে বলে আসছি, এটা আবার আসছে, ওই যে সংজ্ঞাটা তারা সেট করছে। তাদের রেজুলেশনও বলছে এটা কি, ওই কনফারেন্স গুলি রেজুলেশন বলছে। তারা এটা কনফারেন্স কনক্লুড করছে কিভাবে, যে ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ, it is possible to evolve social, political, economic and psychological thought from the Islamic point of view.
hence an integrated system of education is required, and it is possibly provided by the Muslim. Muslims government become fully aware of the danger of the duality. যেহেতু দুয়াল এডুকেশনের দুয়ালিটির ব্যাপারে দুয়ালিজমের ব্যাপারে তাদের এই ডেঞ্জারটা, দুয়ালিজম মানে এই যে সেপারেশনটা, তো এটা বলছে যে এটাকে আলাদা করে ফেলা যায় এডুকেশন, এটা হলো দুয়ালিজম বলছে। এই ডেঞ্জারটা একমতে মুসলিম স্টেটগুলো তারা একটা পোষণ করছেন এবং তাদের রিকমেন্ডেশন সকল ক্ষেত্রে ছিল। দেখো এমন কোনো ইস্যু তারা ছিল না যা নাই। এই যে এইমস অফ এডুকেশন, ক্লাসিফিকেশন অফ নলেজ, কারিকুলাম সিলেবাস, হ্যাঁ, এরপরে দেখো কি এই যে এইগুলি সব আছে এখানে, এভরিথিং, নন ফর্মাল, ফিমেল টিচার এডুকেশন, মুসলিম মাইনরিটি, সব বিষয় তারা ডিল করে তারা কিন্তু সুন্দর একটা সংজ্ঞা দিচ্ছে। সরি, কোনটা বলতেছিলাম, আচ্ছা, এবং দিছে, দেওয়ার পরে বাস্তবে কিছু প্রতিষ্ঠান হয়েছে। দেখো এই কনফারেন্স গুলির আউটকাম হিসেবে এই যে কি হইলো, এটা এই আমাদের ট্রিপল আইটি হয়েছে 1981-এ, এই যে ইন্টারন্যাশনাল ইস্যু ইসলামিক থট, এরপরে ওয়ার্ল্ড সেন্টার ফর এই যে ইসলামিক এডুকেশন ফর মক্কা, ওআইসির আন্ডার এটা হয়েছে। মানে এগুলি কিছু থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া হয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ হয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি উগান্ডা হয়েছে, এবং ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ হয়েছে, এই যে কুষ্টিয়া এখন যেটা আছে। এরপরে প্রাইভেটলি দারুল হাসান এবং আইআইইউসি গুলো হয়েছে। এগুলি কিন্তু বিকজ অফ এজ এ আউটকাম অফ দোজ কনফারেন্স এগুলো হয়েছে। এবং রিসেন্টলি ট্রিপল আইটি আমাদের একটা এই যে মুসলিম এডুকেশনে তাদের একটা তাদের এই যে হিউম্যান ডেভেলপমেন্টের জন্য ভ্যালুজ গুলিকে এখানে প্রায় বোধ হয় 11টা সম্ভবত ভ্যালুজ কেন আইডেন্টিফাই করা হয়েছে। আমরা একটা ওই যে টেরিন, ম্যাপিং দ্য টেরিন, আমরা 1918 এবং 90s এটা হয়েছে, ইনক্লুডিং বাংলাদেশ। এটা বাংলাদেশের আলাদা রিপোর্ট আছে, তোমরা আমাদের এখনো পাবা, এগুলো আমি ডিটেল বলতে চাই না এখানে। এটা এরপর আরো দেখাচ্ছি, এই সবটা মিলে তাদের মূল ফোকাস হচ্ছিল যে রিলিজিয়াসিটিটা বা ভ্যালুজের লেভেলটা কোন লেভেলে আছে এটা বোঝা আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্যান্স এখানে আছে। তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের যে ফুটগুলো ছিল বিভিন্ন সময় এখানে বলা হয়েছে, নাই না বেশ কিছু ছিল যেটা বললাম। ন্যাশনাল পলিসি তো কিন্তু ভ্যালুজ তাদের মিন করা হয়েছে। এরপরে তোমার ধরো এরপরে কি ফাইনালি, আচ্ছা এরপরে আমি যাচ্ছি বাংলাদেশ বললাম, এরপরে আগাচ্ছি, হ্যাঁ ওই যে বিভিন্ন পাবলিশিং হাউসের কথা, এরপরে রিসার্চ অর্গানাইজেশনের কথা, এরপরে এই যে আমি যে সার্ভেটার কথা বলতেছিলাম এই যে যেটা করছে এখানে, the study shows about 86% students have religious spirituality, around 73% have empathy, and nearly 61 have moral reasoning. এটা ট্রিপল আইটি এবং ইন্ডিয়ান ইউনিভার্সিটি যেটা করছিল, এটা এখানে সারিটা পাইছে আমাদের মানে বাংলাদেশের স্টুডেন্ট, টিচার এবং গার্জিয়ানদের উপর। এটা মানে কি, এটা তারা এটা বিশ্বাস করে, মানে এটা প্র্যাকটিক্যাল তর তারা দেখে নাই, তারা এটা স্বীকার করছে যে তাদের এটা আছে, ওই যে এটা আসছে না, তাদের একটা রিলিজিয়াস মাইন্ড আছে, এটা তারা প্রমাণ হয়। মানে এই রিপোর্টটা এটা কিন্তু আসছে, এই মাইন্ডটাকে আমাদের কাজে লাগাতে, মাইন্ডটা যে আছে এটার প্রমাণ হলো এই গবেষণা। এরপরে আরেকটা গবেষণা হয়েছে 90s-এ, এখানে আরো 10% বেড়ে গেছে, এই রিপোর্টে দেখা গেছে। আলহামদুলিল্লাহ ভালো দিক। আবার শুধু আমাদের স্টাডি না, ওয়ার্ল্ড ফেথ সেন্টার একটা রিপোর্ট স্টাডি করছে 15-তে, এই যে 2015-তে, তারাও পাইছে যে shows that religion gets priority before all to the people, মানে ধর্মটা হলো প্রায়োরিটি, অন্তত বিশ্বাসের দিক থেকে বলতেছে কথাটা, প্র্যাকটিসের কথাটা তারা স্টাডি যেটা পাইছে। এবং ডেইলি স্টার একটা স্টাডি করছে 90s-এ, 2019-এ, এখনো কিন্তু তারা এটা পাইছে যে এই যে মিলিটেন্সি যেটা আসছে, এটা দেখা গেছে এই যে জেনারেল এডুকেশন বা মডার্ন এডুকেটেড যে স্টুডেন্ট তাদের মধ্যে বেশি পাইছে রাদার দেন মাদ্রাসা এডুকেশন স্টুডেন্ট, এটা হচ্ছে। এবং প্রথম একটা রিপোর্ট তারা একটা স্টাডি করছিল 90s-এ, এখানে পাইছে 96% তারা রেসপন্ড করছে, এবং তারা কি করছে, স্ট্রং ইনভলভমেন্ট উইথ রিলিজিয়ন। এবং পরবর্তীতে যখন, এবং এটা কখন ছিল, 17 সালে যেটা করছিল এটা তারা 10% কম ছিল, তখন ছিল 86%, আর 90s-এ হয়ে গেছে 96%। মানে তাদের রিলিজিয়নের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে, অন্তত একটা তাদের বিশ্বাস আছে, এটা একটা পজিটিভ দিক। যদিও ওরা স্টাডি করছে একটা নেগেটিভ উদ্দেশ্যকে সামনে রেখে, যে রিলিজিয়সটা এইভাবে বেড়ে গেছে, এই জন্য এটাকে অন্য কায়দা করতে হবে, রিলিজিয়নের ফোকাস নষ্ট করানোর জন্য, এটা তাদের স্টাডি বিষয়টা অন্য উদ্দেশ্যে করছে। বাট এটা একটা ভালো দিক হলো যে আমাদের ট্রিপল আইটিও করছে, তোমারও করছে, স্টাডি ডেইলি স্টার করছে, বা ওয়ার্ল্ড ফেথ সেন্টার করছে, সবার কাছ থেকে একটা কমন জিনিস আসছে, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা রিলিজিয়াস মাইন্ড আছে,
তারা এটাকে ম্যাটার করে, রিলিজিয়ান ম্যাটার্স, এটা হলো মূল কথাটা আমি যেটা বলতে চাই। এটা কিন্তু এস্টাবলিশড হয়েছে। এখন সেটাকে ওরা করবে রিলিজিয়ান ম্যাটার দেখে রিলিজিয়ান উচ্ছেদের জন্য, আমরা করতে পারি রিলিজিয়ান ম্যাটার দেখে এটাকে এক্সিকিউট করার জন্য। এটাকে কি করে আরো ইমপ্লিমেন্ট করা যায়, ম্যাটারটা শুধু মুখে না, এটা প্র্যাকটিক্যালি কিভাবে করানো যায়। তো চ্যালেঞ্জ তো আছেই, চ্যালেঞ্জ এই যে ইন্টিগ্রেশনটাই চ্যালেঞ্জ, যে এখানে নলেজ তো থাকতেই হবে, স্কিলও থাকবে। নলেজ মানে তোমার ডিসিপ্লিনারি সাবজেক্টের কথা বলছি, এবং এটা ডেফিনেটলি ইনক্লুডিং আকলি এবং নাকলি, নট অনলি আকলি মানে ন্যাশনাল বা ওয়েস্টার্ন সায়েন্স, এখানে ইসলামিক সায়েন্স যুক্ত করে আমি বলছি নলেজ, মানে আকলি রেভেলেশনটাকে মাস্ট রেখে এটা জানার ক্ষেত্রে। আর স্কিল তো থাকতেই হবে জব অ্যাভেলেবিলিটির জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ মোরালস এবং ভ্যালুস, এই দুটো কিছু না কিছু ক্ষেত্রে আছে, নাই যেমন না। হয়তো নলেজের ইসলামিক পাঠ্যক্রম নাই, যেটা আমরা চেষ্টা করছি যে নলেজের মধ্যে রেভিলেশনটাকে যুক্ত করতে, মানে ওইটাকে শুধু রেভিলেশনটাকে সোর্স হিসেবে আনতে, শুধু ওয়েস্টার্ন স্কলারদেরটা না রেখে রেভিলেশনটাকে অর্থাৎ কোরআন সুন্নাহটাকে বা ধর্মটাকে এটা আনতে। আর স্কিল তো সবাই একমত এই ব্যাপারে, নলেজের মধ্যে ডিবেট চলছে বা আমাদের লড়াই চলছে। কিন্তু আমরা যেটা বলছি শুধু নলেজ আর স্কিল হইলেই হবে না, এখন নতুন আর্গুমেন্ট হলো আমাদের মোরালসটাকে ডেভেলপ করতে হবে। কেমনে? এই যে 4 বছর বা 6 বছর একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে থাকে, এখানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে যে তার লাইফস্টাইলটা যে চলতেছে ক্যাম্পাসে, ক্যাম্পাস লাইফের মধ্যে তার এটা রিফ্লেকশন আছে কিনা, এটার একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। আর তোমরা স্টুডেন্টরা আলাদাভাবে তো থাকবেই, থাকতে পারে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি সবই শিখলাম, কিন্তু আমার বাস্তবে ব্যবহারিক জীবনে আমি শিখতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন মোরাস্ট ডিগ্রেডেশন, এই যে ফ্রি মিক্সিং হচ্ছে, মানে অমুক হচ্ছে, ক্যাম্পাস লাইফটা তোমরা জানোই, দেখোই কি হচ্ছে না হচ্ছে, মানে এগুলো আর আমাদের যে তোমরা ভালো জানো যে ক্যাম্পাস লাইফে কি হচ্ছে। এই মানে এরপরে মদ গাঁজা আসর সব জায়গায় যেখানে যেখানে দেখো বিভিন্ন জায়গা হচ্ছে, আর অন্যান্য দিক তো আছে। এই যে আসক্তিগুলি, আবার এখন আরেকটা আসছে মোবাইল আসক্তি, এটাও একটা আসক্তি। কিন্তু ওই যে এই আসক্তির কারণে কিন্তু অনেক কিছু হচ্ছে, এই যে এই মোবাইল নিয়ে, এরপরে ফ্রি মিক্সিং নিয়ে, অমুক বয়েজ গার্লসের যে অমুক চলছে, অবাধ যে বিচরণ চলছে। হ্যাঁ, তো এখন এই ব্যবহারিক বোধটা, এইগুলির ব্যবহারটা তার পার্সোনাল লাইফে কি আসতেছে সেটার একটা রিফ্লেকশন দেখতে হবে, এবং এটা অ্যাসেসমেন্টের পার্ট হইতে হবে। আমার বক্তব্যটা আমরা সে সংস্কার কমিশন আমরা এটা বলছি সংস্কারে, যে এটা শুধুমাত্র মুখে বললে হবে না, এটা অ্যারেঞ্জমেন্টে রাখতে হবে, নাম্বারিংটা রাখতে হবে, নলেজের মধ্যে অতটুকু নলেজের মধ্যে ওইভাবে ভাগ করে, আবার স্কিলের মধ্যে আবার মোরালসের মধ্যে, এটার কতটুকু তার মধ্যে আখলাক ডেভেলপ করছে, চরিত্র গঠন কতটুকু হচ্ছে তার মধ্যে, এই গত সেমিস্টারের চেয়ে পরের সেমিস্টারে তার মধ্যে ইমপ্রুভমেন্টটা কেমন, সেটা টিচাররা দেখবে। এই জন্যই তো রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিটা ঢাকা ইউনিভার্সিটি তাই হলে রাখতে বলছে, এটা হাউস টিচাররা তারা এটা অবজার্ভ করবে, তারা এটা দেখবে। এই জন্যই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বা হাউস টিচারদেরকে রাখা হয়েছিল, তারা এটা দায়িত্ব পালন করে না, কিন্তু এটা করতে হবে, এই অ্যারেঞ্জমেন্টটা রাখাইতে হবে, যাতে তারা এই ভ্যালুজ মানে ইমপ্রুভমেন্টটা কেমন হচ্ছে এটা দেখে, বা এটার মধ্যে একটা, এটাই হলো দিক আর কি। চ্যালেঞ্জটা আছে, বাট এটার জন্য আমাদের লড়াই করতে হবে, চালাইতে হবে, তখন গিয়া যে জিনিসটা বেরোবে এর হলো আসল মানুষ বেরোবে। আদারে শুধু থিওরি দ্বারা এটা হবে না, কোরআন শিখে ফেললে হবে না, কারণ এটা বাস্তব প্রয়োগ দেখতে হবে। কারণ চারপাশের পরিবেশটা এমন থাকবে, পরিবেশে শিখতেছি, ইবাদতের সময় ইবাদত করছি, কোরআন পড়াশোনা করছি, এখানে এসে আবার আরেক জায়গা হয়ে যাচ্ছে। এই জন্য ব্যবহারিক লাইফটা তার মধ্যে চেঞ্জ হচ্ছে, সত্য কথা যতগুলি ভালো গুণ আছে সবগুলি ভালো। দেখছো যে জাপান এবং এই যে কি বলে সুইজারল্যান্ডে দেখা গেছে যে সবচেয়ে ইসলামের ভালো গুণগুলি যেগুলি বলে ভ্যালুসটা, এটা তারা হলো এদিকে ফার্স্ট, সৌদি আরব সব মুসলিম স্টেট গুলি পিছিয়ে আছে। এটার রিফ্লেকশনটা কিন্তু অন্তত আমাদের দেখাইতে হবে, আমরা যারা ইসলামিক দাবি করছি, ইসলাম মুভমেন্টের দাবি করছি, আমাদের লাইফে কিন্তু এটা রিফ্লেকশন দেখাইতে হবে, যে এটা ক্যাম্পাস লাইফে হোক, বাইরের লাইফে হোক, এডুকেশন লাইফে এটা আনতে হবে, এবং এটার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। এটাই হলো মূল মেসেজ, কারণ এটা হলো কোর মানে পার্ট অফ এডুকেশন, ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। এটা আলাদা না, শুধু নলেজ স্কিলসটা না, বাট ভ্যালুসটা ইন্টিগ্রাল পার্ট। তো এটা কিভাবে হইতে পারে এগুলি কিছু বলা হয়েছে, টিচারদের জন্য কিছু গাইডলাইন আছে, তোমাদের জন্য আরো বলা হবে। তোমাদের জন্য মূল কথা একটাই, যে আমাদের সবাইকে রোল মডেল করতে হবে, যেহেতু তোমরা আফগানিস্তান মুভমেন্টের ভাইরা আছো। তো আমার কথা হলো, আমার যে কথা মুখে বলছি এটা আমল যাদের ক্যাম্পাস স্টুডেন্টরা দেখে যাতে বুঝতে পারে, যে সে তখন সেই খুঁজে নিবে সে কোন দল করে, কোন সংগঠন করে। মানে সবচেয়ে বড় কথা হলো, মানে দল আর সংগঠনটা বড় কথা, তোমার মডেল তোমার পিছনে যে সে কি জানি কোথেকে সে অনুপ্রেরণা পাচ্ছে, আমি এরকম হতে চাই, এরকম আদর্শ হিসেবে নিজেকে উপস্থাপনের সময় হলো এখন। এখন সময় আমাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ,
এবং শ্রেষ্ঠত্ব শুধু যুক্তিতে প্রকাশ করলে হবে না, আগে তো যুক্তি কথা বলছি, যুক্তির সাথে আমল দেখাইতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইনশাআল্লাহ মানে আমাদের যে স্পষ্ট লক্ষ্য ইনশাআল্লাহ এটা অর্জিত হবে। এখন কোশ্চেন আনসার আমার কথা এখানে শেষ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের সামনে কথা বলেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থটের বাংলাদেশের হচ্ছে যিনি কান্ট্রি ডিরেক্টর এবং হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থটের সম্মানিত মহাপরিচালক ডক্টর এম আব্দুল্লাহ স্যার। স্যারকে আমাদের প্রোগ্রাম পক্ষ থেকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে উনি এতক্ষণ আমাদের সামনে এত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন যে আমরা কিভাবে আমাদের শিক্ষায় আমরা নৈতিকতাকে যুক্ত করতে পারবো এবং হচ্ছে আসলে শিক্ষা বিষয়টা হচ্ছে কেমন, এখানে শুধুমাত্র একটা জিনিস পড়লাম, মুখস্থ করলাম, পরীক্ষা লিখলাম, বিষয়টা এরকম না। শিক্ষার মানে হচ্ছে আমরা দিনে, দিনে নৈতিক হব। শিক্ষার মানে হচ্ছে দিনে, দিনে হচ্ছে আমরা যারা মুসলিম আছি এবং আমরা যারা বিভিন্ন ধর্মের আছি, আমরা হচ্ছে ধর্মের প্রতি হচ্ছে আমাদের একটা ভালোবাসা বৃদ্ধি পাবে এবং হচ্ছে আমরা ব্যক্তিগত জীবনে আমরা নৈতিক হব এবং আমাদের চিন্তা ধারণায় হচ্ছে স্বচ্ছতা আসবে এবং আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হব। এটাই হচ্ছে একটা শিক্ষার মূল বিষয় হওয়া উচিত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বড়, বড় ডিগ্রি নিচ্ছি কিন্তু আমরা নৈতিক হতে পারছি না। আমরা যে যত বড় ডিগ্রি নিচ্ছি আমরা সে তত বড় হচ্ছে অনৈতিক মানুষে পরিণত হচ্ছি। সো এজন্য হচ্ছে শিক্ষার ক্ষেত্রে নৈতিক বিষয়টা রাখা এবং মোরালিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মোরালিটির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যার ধর্মের সে ভ্যালুস গুলাকে অনুসরণ করা, ভ্যালুস গুলাকে মেনে চলা। এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের স্যার এতক্ষণ ধরে বলেছেন। মানে আমাদের স্যার যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করেছেন। তো স্যারকে আমি প্রোগ্রাম পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তো এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সেশন শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন বা আপনারা আনমিউট করে বলতে পারেন। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? আজকের আলোচনাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রাণবন্ত ছিল এবং হচ্ছে অনেক মোটামুটি এখন ব্যাখ্যামূলক কোশ্চেন ছিল। কোশ্চেন আসলে বুঝবো যে প্রাণবন্ত কিনা। কোশ্চেনিং তো থাকতে হবে, হ্যাঁ, জি, ইন্টারাকশনটা গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের পক্ষ থেকে কোশ্চেন আসলে বুঝতে পারবো যেটা ধারণ করতে পারছো বা সাপ্লিমেন্ট করো যে কোনো বিষয়ে। মানে কোশ্চেনিং মানে বোঝার জন্য হইতে পারে বা সাপ্লিমেন্টেশনের জন্য হইতে পারে, যে কোনো কিছু আসতে পারে। স্যার আমার মনে হয় আজকে আপনার আলোচনাটা মোটামুটি একদম প্রাণবন্ত ছিল এবং ব্যাখ্যামূলক ছিল, যে কারণে হয়তো আপনি যেটা বুঝাতে চেয়েছেন ওরা হয়তো আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝতে পেরেছে। এই আর কি। এরপরে যদি তারা কোনো প্রশ্ন করে থাকে স্যার আপনাকে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেব। আশা করি স্যার আপনার থেকে তারা মানে ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবে আর কি স্যার। ওকে, ঠিক ইনশাল্লাহ স্যার। আছে। আর আমি তোমাদেরকে আমার সেই এইটা পিপিটিও শেয়ার করলাম। হ্যাঁ, ওইটা জি, তোমরা জি, তোমার ইমেলে দেওয়া হয়েছে। তোমরা যদি এটা ফার্দার আরো দেখতে চাও, দেখে যদি এটা কোনো বিষয় এটা নিয়ে আসতে পারো। জি, 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। স্যার তাহলে মনে হয় আজকে আমরা ওকে, প্রোগ্রাম শেষ করতে পারি, আমরা প্রোগ্রাম শেষের দোয়া পড়ে। সবাইকে ধন্যবাদ। তো তোমাদের ফার্দার যে কোনো বিষয় সাথে পরে আলাদাভাবে ইনফর্মালি আলোচনা করতে পারো ইনশাআল্লাহ। তো সবাইকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, জি। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্যার আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে স্যার অশেষ শুকরিয়া স্যার। আলহামদুলিল্লাহ। তো জি, জি, জি। তোমাদেরকে ধন্যবাদ আয়োজনের জন্য। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ স্যার। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার।